এখন যে ঘটনাটি আমি বলবো, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে কাউসার মাহমুদ ভাই। এই ঘটনাটি ওনার নিজের সঙ্গে ঘটেছিল এবং যা ওনাকে প্রায় 7 মাস ভুগিয়েছে, এবং ভয় জিনিসটা যে কতটা ভয়ঙ্কর তা ওনাকে খুব হাড়ে হাড়ে টের পাইয়েছে। উনি প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলেন। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাব। তবে এই ঘটনাটি আমি ওনার ভাষায় বলার চেষ্টা করব, যেহেতু ওনার নিজের সঙ্গে ঘটেছে, আর ওনার ভাষায় বললে আপনাদের বুঝতেও সুবিধা হবে। ঘটনাটি ঘটে 2014 সালের প্রথম দিকে নারায়ণগঞ্জের 2500-এ। ঘটনাটি মূলত একটি পরিত্যক্ত পুকুরকে কেন্দ্র করে সূত্রপাত হয়। আমি তখন একটা প্রাইভেট টেক্সটাইল মিলসের স্টক সুপারভাইজার হিসাবে নতুন চাকরি নেই। আমার থাকার জন্য অফিসের দোতলায় খুব সাজানো গোছানো পরিপাটি একটি রুম দেওয়া হলো। ভালোই চলছিল সবকিছু। কাজের চাপ কম থাকলে 2-3 দিনের ছুটি নিয়ে বাসায় চলে আসতাম প্রায়। চাকরির 3য় মাসে তেমন কোনো কাজ না থাকায় 5 দিনের জন্য ছুটি নিলাম বাসায় যাব বলে। ঘটনার দিন সকাল 10টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হতে প্রায় 11:15 বেজে গেল। প্রায় দুপুর 12টায় রওনা হব, তার আগ মুহূর্তে আমার বস সাইদ সাহেবের বাসায় যাচ্ছিলাম ওনার কাছ থেকে বিদায় নিতে। দেখলাম উনি বাসা থেকে দৌড়ে বের হচ্ছেন। ওনার এভাবে দৌড়ে বের হওয়া দেখে আমি বেশ অবাক হলাম যে স্যার এভাবে দৌড়ে বের হচ্ছেন কেন। তিনি আমাকে দেখে জোরে বলে উঠলেন, কাউসার দেখো তো, জিহাদ নাকি পানিতে ডুবে গেছে। এখানে বলে রাখা ভালো, জিহাদ হচ্ছে আমার বসের নাতি, তার বয়স 8 বছর। তো আমি অবাক হয়ে ওনাকে বললাম, জিহাদকে তো আমি একটু আগে দেখলাম ফুটবল খেলতে। বলে রাখা ভালো, আমাদের অফিসের পেছন দিকে ছোট্ট একটা পরিত্যক্ত পুকুর রয়েছে, আর জিহাদ নাকি সেই পুকুরেই ডুবে গেছে। দ্রুত আমরা সবাই পুকুর পাড়ে গেলাম। গিয়ে দেখি অনেক লোক সেখানে দাঁড়িয়ে আছে, আর 2জন লোক পুকুর পাড়ে বসে আছে। একজনকে আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ভাই, আপনার না খুঁজে বসে আছেন কেন? উত্তরে লোকটা বলল, অনেকক্ষণ ধরে ডুব দিয়ে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু খুঁজে পেলাম না, তাই কয়েকজন লোককে পাঠিয়েছি জাল আনতে। জাল আনলে এখানে জাল টান দেয়া হবে। আমি শুনে অবাক, এত ছোট একটা পুকুরের পানিতে একটা বাচ্চাকে খুঁজে পেল না, এটা কিভাবে সম্ভব? সাইদ সাহেব আমাকে একটু জোর করে বললেন, বাবা তুমি নেমে একটু খুঁজে দেখো তো। ইচ্ছা না থাকা সত্ত্বেও হাতের ব্যাগটা আর ফোনটা একজনের হাতে দিয়ে পুকুরের ওই ঘোলা পানিতে নেমে খুঁজতে লাগলাম জিহাদকে। 8 থেকে 10 মিনিট খোঁজার পর ব্যর্থ হয়ে যখন ফিরে আসছিলাম, হঠাৎ আমার পায়ে অনুভব করলাম কারো ভাসমান হাতের স্পর্শ। নিশ্চিত হওয়ার জন্য একটু ঘুরে গিয়ে ডুব দিয়ে বুঝলাম কোনো বাচ্চার দেহ এটা। ডুব দেওয়া অবস্থায় কাঁধে তুলে নিলাম, কিন্তু মনে হলো লাশটা অনেক ভারী, এবং আরো মনে হচ্ছিল লাশটাকে কেউ টেনে ধরে রেখেছে। শুধু জিহাদের দেহ না, মনে হচ্ছে আমাকেও কেউ টেনে ধরে রেখেছে। কিছুতেই ডুব দেওয়া থেকে উপরে উঠে আসতে পারছিলাম না। অনেক কষ্টে আমি আমার মাথা ভাসালাম। তারপর জিহাদকে টেনে ধরে হেঁটে হেঁটে পানির মধ্য দিয়ে উপরে আসার চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে কেউ আমার পা খুব শক্ত করে নিচ থেকে ধরে রেখেছে। যদিও বা কারো ধরে রাখার স্পর্শ আমি টের পাচ্ছিলাম না, কিন্তু আমি সেটা ফিল করছিলাম, কারণ আমার শরীর অনেক ভারী হয়ে গিয়েছিল। হতে পারে বেশ খানিকক্ষণ ডুবাডুবি করার কারণে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তো যাই হোক, অনেক কষ্ট করে পাড়ে তুলে নিয়ে আসলাম জিহাদকে। কয়েকজনের হাতে তুলে দিয়ে আমি পানিতেই অজ্ঞান হয়ে যাই। তারপর আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন রাত 1টা। আমি নিজেকে একটা হসপিটালে আবিষ্কার করলাম। সমস্ত শরীরে ব্যথা অনুভব করলাম। আমাকে স্থানীয় একটা হসপিটালে ভর্তি করে জিহাদকে ঢাকা নিয়ে গেছে। আমাকে দেখাশোনা করার জন্য সাথে একটা লোক ছিল।
ওনাকে জিহাদের কথা জিজ্ঞেস করলাম। বললেন জিহাদ মারা গেছে, লাশ হয়তো আবার ফেরত নিয়ে আসছে। ওর ফোনে আমি আমার খালাকে কল দিলাম। বলে রাখা ভালো, হসপিটাল থেকে আমার খালার বাসা 30 মিনিটের দূরত্ব। আমার দুপুর 2টার মধ্যে আমাদের বাড়ি রূপগঞ্জ থাকার কথা ছিল, কিন্তু সারাদিন মা বাবা ও খালারা কেউ কোনো খোঁজ খবর পায়নি আমার। সবাই অনেক টেনশনে ছিল। ফোনেও কল করে কোনো উত্তর পাইনি, আর আমার ফোন কেউ রিসিভও করেনি। এত রাতে অচেনা নাম্বার থেকে আমার কল পেয়ে বেশ অবাক হলো খালা। তারপর ওনাকে সবকিছু বলার পর আমাকে হসপিটাল থেকে নিয়ে আসে। সারা রাত ঘুমাতে পারিনি, অজানা একটা ভয় কাজ করছিল মনে। চোখ বন্ধ করলেই জিহাদকে দেখতে পেতাম। জিহাদ ওই পুকুর পাড়ে বসে আছে। পরের দিন ওর জানাজা আর দাফন শেষ করে বাড়িতে চলে গেলাম। বাড়িতে 10 থেকে 12 দিন থাকলাম, কিন্তু একটা রাতও ভালো করে ঘুমাতে পারিনি। চোখ বন্ধ করলেই জিহাদকে দেখতে পেতাম, আর ওই পুকুরটা দেখতে পেতাম। ওই পুকুর পাড়ে জিহাদ বসে আছে। স্থানীয় মসজিদের ইমামের কাছ থেকে ঝাড়ফুঁক আর তাবিজ নিলাম, কিন্তু কোনো কাজ হলো না। চলে গেলাম আবার নিজের কর্মস্থলে। সেখানে আরো বেশি সমস্যার সৃষ্টি হলো। যখন রুমে একা থাকতাম, আমার রুমটা কেমন যেন গম গম করত। মনে হতো বেশ কিছু মানুষ সেখানে হাঁটাহাঁটি করছে এবং কথা বলছে, কিন্তু কথাগুলো বুঝতে পারতাম না যে তারা কি ভাষায় কথা বলছে। খুবই অস্পষ্ট এবং ক্ষীণ ছিল। খুব ভালো করে না খেয়াল করলে সেটা বোঝা যেত না, তবে আমি সেটা বুঝতে পারতাম। সবসময় কারো উপস্থিতি আমি টের পেতাম। তার মধ্যে অন্যতম একটা ব্যাপার ছিল, প্রতি রাতে একটা শব্দ পেতাম। শব্দটা এমন ছিল মনে হতো সিলিং থেকে একটা কাঠের বাক্স জাতীয় কিছু ফ্লোরে পড়েছে। বিকট একটা শব্দ হতো। আমি ধর্মর করে ঘুম থেকে উঠে বসতাম। প্রচন্ড ভয় পেতাম। সাথে সাথে বিছানা ছেড়ে উঠে লাইট জ্বালিয়ে দেখতাম, কিন্তু কিছুই দেখতে পেতাম না। তবে অন্ধকার রুমে কিছু একটা উপস্থিতি টের পেতাম। মনে হতো কেউ আছে রুমে। প্রায় রাতে কি মনে করে যেন পশ্চিম দিকের জানালা খুলে পুকুরের দিকে তাকিয়ে থাকতাম। মনে হতো কেউ হয়তো ওইখানে আছে। এভাবে কেটে গেল কয়েকটি দিন। প্রতি রাতে অনাকাঙ্ক্ষিতভাবে ওই বাক্স পড়ার বিকট শব্দ, আর ওই শব্দের পর ভয়ানক যে আতঙ্ক কাজ করত, এবং ওই আতঙ্কের ফলে সৃষ্ট ভয়, আর সারাক্ষণ কোনো অদৃশ্য কোনো অশরীরীর উপস্থিতি সারাক্ষণ আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াতো। স্থানীয় মসজিদের ইমামের কাছ থেকে কয়েক দফায় ঝাড়ফুঁক, তেল পড়া, পানি পড়া নিয়ে এসেছিলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, সেগুলো ব্যবহার করতে পারিনি একবারের জন্যেও। কোনো এক অজানা কারণে সেগুলো নষ্ট হয়ে যেত। নষ্ট হতো বলতে, যখনই তেল পড়া, পানি পড়া এগুলো এনে রুমে রেখে বাহিরে যেতাম, রুমে ফিরে এসে দেখতাম তেল আর পানির বোতলের ছিপি খুলে ফ্লোরে পড়ে গেছে সব। কিন্তু এটা একেবারেই অসম্ভব ব্যাপার, যা কোনো মানুষ ছাড়া আর কেউ করতে পারবে না। একটা বোতল মাটিতে পড়ে যেতেই পারে, তাই বলে কি ছিপি খুলে যাবে? কিন্তু মানুষ কিভাবে তেল আর ছিপির খুলবে? আমি তো রুম সব তালা লাগিয়ে বের হতাম, তাও রেগুলার এমন হতো। প্রথমে ভয়ের কারণে হ্যালুসিনেশন মনে করে নিজেকে সান্ত্বনা দিতাম, কিন্তু মিথ্যে সান্ত্বনা নিজেকে কতদিন দেয়া যায়। একদিন সন্ধ্যার ঘটনা। মাগরিবের নামাজ পড়ার জন্য অজু করে নিচে নেমে এসেছি। টিউবওয়েলের কাছে দাঁড়িয়েছিলাম, কারণ দুজন লোক ফ্রেশ হচ্ছিল। হুশ ফিরল যখন ফ্যাক্টরি ঝাড়ুদার খালার ছিটানো পানি আমার মুখে এসে পড়ল। খুব রাগ হয়ে খালাকে বললাম,
আপনি আমাকে পানি ছিটা দিলেন কেন? উত্তরে তিনি যা বললেন রীতিমতো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি আমাকে বললেন, স্যার, আপনি এই সন্ধ্যাবেলায় পুকুর পাড়ে গেছেন কেন? ওনার প্রশ্নে দ্বিমত পোষণ করে বললাম, আশ্চর্য, আমি কেন পুকুর পাড়ে যাব? খালা জোর গলায় বলল, আপনাকে 4 জন মিলে ধরে ওই পুকুর পাড় থেকে নিয়ে এসেছে। অনেকটা ভিড় জমে গেছে টিউবওয়েল পাড়ে। শুধু খালা না, ভিড়ের মধ্য থেকে মোটামুটি সবাই একই কথা আমাকে বলল। তিনি আমাকে বললেন, আমি যখন ফ্যাক্টরি ঝাড়ু দিচ্ছিলাম তখন জানালা দিয়ে দেখলাম আপনি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন। অনেকবার ডাকাডাকি করার পর যখন দেখলাম আপনি সাড়া দিচ্ছেন না, তখন আমরা 4-5 জন গিয়ে আপনাকে ওইখান থেকে ধরে নিয়ে এসেছি। প্রমাণস্বরূপ তিনি আমার আর যারা আমাকে পুকুর পাড় থেকে নিয়ে এসেছে তাদের লুঙ্গির অবস্থা দেখালো। দেখলাম আমার লুঙ্গিতে হাঁটু পর্যন্ত কাদা লেগে আছে। এমনকি যারা আমাকে নিয়ে এসেছে তাদেরও একই অবস্থা। তার মানে হচ্ছে আমি পুকুরের বেশ খানিকটা পর্যন্ত নেমে গিয়েছিলাম এবং ওইখান থেকে আমাকে ধরে এনে এসেছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো কলপাড়ে গিয়েছিলাম এবং সেখানে 2 জন লোক অজু করছিল। আমি তাদের অজু দেখছিলাম, যে তাদের অজু করা শেষ হওয়ার পর আমি অজু করব এবং মসজিদে যাব। যদিও বা আমি অজু করে নেমেছিলাম, কিন্তু তারপরেও মনে হলো যে কলের ঠান্ডা পানিতে আবার অজু করি। এবং এরপরে কিভাবে এতটা সময় পার হয়ে গেল আমি বুঝতেই পারিনি। দেখলাম রাত অনেক হয়ে গেছে। বুঝলাম মাগরিবের সময় পেরিয়ে প্রায় এশার নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, মানে এশার নামাজও শেষ হয়ে গেছে। কিন্তু এতটা সময় আমি কোথায় ছিলাম? আমার মনে আছে মাগরিবের আজানের সাথে সাথে আমি রুম থেকে বের হয়েছি, কিন্তু এতটা সময় পেরিয়ে গেল। 7-5 ভাবতে 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 ফ্রেশ হয়ে রুমে চলে এলাম। মসজিদে পরবর্তীতে গিয়ে ইমাম সাহেবকে সব বলার পর তিনি আমাকে আবার ঝাড়ফুঁক করে দেন। রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, এমন সময় আমার বস সাইদ সাহেব আসলেন। তিনি রাতে বাসায় ফেরার পর আমার সাথে সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনা শুনে আমাকে দেখতে এসেছেন। কিছুক্ষণ কথা বলার পর আমাকে বলল, তোমার সমস্যা দিন দিন বেড়েই চলছে। তুমি কতটা আতঙ্কে থাকো সেটা আমি জানি। তাই আমি চাই না বাপদাদার খনন করা পুকুরে আর কোনো মায়ের বুক খালি হোক। ওনার কথা শুনে আমি চমকে উঠি। তার মানে বাপদাদার খনন করা পুকুরে আর কোনো মায়ের বুক খালি হোক? আসলে কি বোঝাতে চাচ্ছেন? ওনাকে আমি প্রশ্ন করি। কিছুটা ইতস্তত করে ওনার কাছ থেকে আমি জানতে পারি এমন এক তথ্য যা খুবই ভয়ানক এবং চাঞ্চল্যকর। এই পুকুর অনেক আগে খনন করা হয়েছে। এই পুকুর খনন করার পর নাকি ওনার দাদা স্বপ্নে দেখে এই পুকুর এক মায়ের এক ছেলে এমন 11টা নিয়ে যাবে। তার মানে এক মায়ের যে এক ছেলে রয়েছে এমন 11টা সন্তান এই পুকুরে মৃত্যুবরণ করবে। জিহাদ সহ এখন পর্যন্ত 3 জন নিয়ে গেছে। আমিও আমার মায়ের এক ছেলে, এবং এই কারণেই আমার বস সাইদ সাহেব বলছিলেন, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তারপর উনি বললেন, তুমি এক কাজ করো, আমার এক বন্ধুরও এমন একটা টেক্সটাইল মিলস আছে, আপাতত কিছুদিন তুমি ওর কাছে থাকো, তোমার সমস্যা কমলে আবার আমার কাছে চলে এসো। ততদিন পর্যন্ত তোমার যাবতীয় খরচ আমি বহন করব। রাতে ঘুমানোর পর আবার সেই বক্স পড়ার শব্দ শুনে ঘুম ভেঙে গেল। অন্ধকার রুমে কারো উপস্থিতি টের পেলাম। আবার লাইট অন করে জানালার পাশে গিয়ে জানালা খুলে পুকুরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর কিছু দোয়া কালাম পড়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন বসের বন্ধুর কাছে চলে গেলাম। সেখানে আমার থাকার ব্যবস্থা করা হলো ওনাদের বাংলো ঘরে। সেখানেও ওই একই সমস্যা। স্বপ্নে জিহাদকে পুকুর পাড়ে বসে থাকতে দেখতাম, আর সিলিং থেকে বক্স পড়ার শব্দ শুনতে পেতাম প্রায় প্রতি রাতেই। তেল পড়া, পানি পড়া, তাবিজ, কবচ অনেক কিছু নিয়ে আসতাম, কিন্তু কখনো সেগুলো ব্যবহার করতে পারতাম না কোনো এক অজানা কারণে।
একদিন দুপুরে গোসল করতে গিয়ে দেখি বসের বন্ধু রাহাত সাহেবের বাড়িতে গাছ কাটার জন্য কিছু কাঠুরিয়া এসেছে। তাদের সাথে গল্প করার এক ফাঁকে ঘটে একটা ভয়ানক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি নাকি এক কাঠুরিয়াকে দাঁত নিয়ে আক্রমণ করেছি। কয়েকবার নাকি ওই কাঠুরিয়াকে কোপ দেওয়ার চেষ্টা করেছি। তিনি একটা গাছের ডাল নিয়ে আমার কোপ থেকে নিজেকে রক্ষা করেছেন। তারপর নাকি আমি অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফিরলে আমার এসব কিছুই মনে পড়ছিল না। আমার মনে প্রশ্ন জাগে, আমি কেন বিনা কারণে একজন লোককে আক্রমণ করব? সেদিন রাতে ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। সন্ধ্যায় বাজার মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেবের কাছ থেকে ঝাড়ফুঁক করে পানি পড়া নিয়ে আসি। খাবার পানি আনার জন্য বের হওয়ার পর রুমে ফিরে এসে দেখি পড়া পানির বোতল মাটিতে পড়ে আছে, ছিপি খোলা, সব পানি মাটিতে পড়ে গেছে। দুর্ভাগ্য মনে করে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। গভীর রাতে হঠাৎ আবার সেই বাক্স পড়ার শব্দ শুনে ঘুম ভেঙে গেল। সুইচ বোর্ড বিছানা থেকে একটু দূরে থাকায় বালিশের নিচে থাকা ম্যাচ থেকে 3টা কাঠি জ্বালিয়ে 3 দিকে আগুন ছুঁড়ে মারি। তারপর উঠে লাইট জ্বালিয়ে দেখলাম সবকিছু নর্মাল। বাহিরে বের হয়ে আসলাম। ঘন্টা 2 বাহিরে বসেছিলাম। বাহিরে বসে 3টা সিগারেট খেলাম আর নানান রকমের চিন্তা ভাবনা করলাম। আমার সাথে কেন এমন হচ্ছে? কি দোষ আমার? আমি তো একটা বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করেছি মাত্র। শুধু আমি কেন, ওই জায়গায় যেই মানুষই থাকবে সেই তো একই চেষ্টাই করবে। কিন্তু আমার সাথে কেন এমন হচ্ছে? ওখানে তো আরো অনেকেই চেষ্টা করেছিল ওই বাচ্চাকে উঠানোর জন্য। কই, তাদের সাথেও কি এমন হয়েছে বলে তো আমি জানি না। যদি তাদের সাথে এমন ঘটনা ঘটতো তাহলে তো শুনতে পেতাম। যাই হোক, রাত 1টার কিছু সময় পর রুমে ঢুকে লাইট অফ করে যখনই শুয়েছি তখনই আমার সারা শরীর ভার হয়ে যায়। আমি সজাগ, আমি বুঝতে পারছি, কিন্তু আমার শরীরের কোনো অংশ আমি নাড়াতে পারছি না। যেন পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে। মৃত মানুষের মতো পড়ে রইলাম বিছানায় আর মনে মনে দোয়া দুরুদ পড়তে লাগলাম। কিছুক্ষণ পর শরীর হালকা হয়ে গেল আর এরপর আমি ঘুমের কোলে ঢলে পড়লাম। হঠাৎ শুনতে পেলাম আমার ঘরের দরজায় কে যেন শব্দ করছে। আমার খালা অনেকটা আতঙ্কিত কণ্ঠে আমাকে ডাকছে, কাউসার, বাহিরে আয়, জলদি বাহিরে আয়। আমি তখন বললাম, খালা, এত রাতে আপনি এখানে কেন? তিনি আমাকে বললেন, খুব সমস্যায় পড়ে গেছি রে, এখন তোর কাছে এসেছি, জলদি ঘর থেকে বের হ। আমার চোখে তখন প্রচুর পরিমাণে ঘুম। ঘুমে চোখ খুলতে পারছি না। ঘুমের ঘোরেই আমি খালাকে বললাম, খালা, আপনি চলে যান, আমি আগামীকাল আপনার বাসায় যাব। এখন আপনি চলে যান, আমি দরজা খুলতে পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে। কয়েকবার এইভাবে ডেকে খালার আর কোনো সারা শব্দ পাওয়া গেল না, আর আমিও দরজা খুলে বাইরে গেলাম না। কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও বলতে পারবো না। ভোরের দিকে ঘুম ভাঙলো। বুকে অনেক যন্ত্রণা হচ্ছে। বুকে হাত দিয়ে দেখি কেমন যেন ভিজা এবং আঠালো মতো আমার সমস্ত শরীরে লেগে আছে। চমকে উঠলাম, কি এগুলো? লাইট অন করে যা দেখলাম তা ভাবতেই পারিনি। দেখলাম আমার বুকে বিড়ালের থাবার মতো নখের আঁচড়, সারা বুক জুড়ে এমন হয়ে আছে। নখের আঁচড় থেকে এই রক্ত বের হয়ে জমাট বেঁধে আঠা আঠা হয়ে গেছে। ভয় পেয়ে গেলাম, কে করলো এসব? আমি নিজে করিনি তো আবার? যেমন নিজের অজান্তে অনেক কিছু হয়ে যাচ্ছে, পুকুর পাড়ে নেমে যাচ্ছি, কাউকে দা দিয়ে আক্রমণ করতে যাচ্ছি, আমার তো এগুলো কিছুই মনে থাকে না কখন করছি এগুলো। ঘুমের মধ্যে আমি নিজেই এগুলো কি করেছি? তখন আমি আমার হাতগুলো ভালো করে দেখলাম। আমার হাতের কোথাও কোনো রক্তের দাগ পেলাম না। এমনকি আমার হাতে যে নখ, এগুলো কিন্তু
অনেক ছোট, কোনোভাবেই এত কঠিন আঁচড় দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। সাথে সাথে মা আর খালাকে ফোন দিলাম, কিন্তু কেউ রিসিভ করলো না। উদ্দেশ্য হলো মাকে জানাবো সবকিছু, আর খালাকে জিজ্ঞেস করব উনি কেন এত রাতে আমাকে ডেকেছে। হঠাৎ করে খেয়াল হলো, আচ্ছা আমি যেখানে থাকি এখানকার ঠিকানা তো খালা জানেই না, তাহলে খালা এত রাতে কিভাবে আসবে? আর যদি আমার সাথে ওনার কোনো কাজ থাকে তাহলে তো আমাকে উনি ফোন করবেন, তিনি আমাকে ফোন করলেন না কেন? হাজারো প্রশ্ন নিয়ে লাইট জ্বালিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর আজান হলে আমি বাহিরে গিয়ে বসলাম। নামাজ পড়ে দেখলাম রাহাত সাহেব আসলেন। আমাকে দেখে বললেন, কি ব্যাপার, এত সকালে তুমি বাহিরে কেন? রাতে কি কোনো সমস্যা হয়েছে? আমি রাহাত সাহেবকে সারা রাতের সব কিছু খুলে বললাম। তিনি আমাকে স্থানীয় একটা মাদ্রাসায় নিয়ে গেলেন। সাথে সাথে গিয়ে দেখি হুজুর বসে কোরআন তেলাওয়াত করছেন। রাহাত সাহেব আর আমি হুজুরকে সালাম দিলাম। আমি ভয়ে অনেকটা গুটিসুটি হয়ে আছি, কথাই বলতে পারছি না। রাহাত সাহেব বললেন, দেখেন তো হুজুর, সে রাতে অনেক ভয় পেয়েছে। হুজুর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, 5 মিনিট বা 7 মিনিট এমন। তারপর উনি আমাকে উদ্দেশ্য করে যা বললেন তা ছিল এমন, বাবা রাতে কাজটা কিন্তু তুমি ঠিক করনি, আগুন দিয়ে ঢিল ছোড়া তোমার ঠিক হয়নি। এতদিন ওই দুষ্টু জিনগুলো তোমাকে শুধু ভয় দেখিয়েছে। তুমি আগে যেখানে ছিলে সেখান থেকে আসার পর তোমার উপর ভয় দেখানোর পরিমাণও বাড়িয়ে দিয়েছে। ওই পুকুর পাড়েই তোমাকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। কাল রাতে যখন তুমি আগুন ছুঁড়ে মেরেছ, জিনটা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে প্রথমে তোমার উপর ভর করে, দোয়া কালাম পড়ার পর তোমাকে ছেড়ে দেয়, আর তারপর তোমার কোনো আত্মীয় রূপ ধারণ করে তোমাকে বাহিরে ডাকে। তবে তুমি এটা ভালো করেছো যে ওর ডাকে সাড়া না দিয়ে। যদি তুমি ওর ডাকে সাড়া দিয়ে বাইরে বের হতে, তাহলে তোমাকে ওই পুকুর পাড়ে নিয়ে যেত, না হয় পার্শ্ববর্তী শ্মশানে নিয়ে গিয়ে বড় ধরনের কোনো ক্ষতি করত। তোমার প্রাণ নিয়ে নেয়ার উদ্দেশ্যই ছিল মূলত ওই দুষ্টু জিনের। এতক্ষণ শুধু আমি হুজুরের কথাগুলো চুপ করে শুনছিলাম আর অবাক হচ্ছিলাম, কারণ আমি তো হুজুরকে কিছুই বলিনি। তাহলে হুজুর এত কিছু কিভাবে বলতে পারছে? রাহাত সাহেব হুজুরকে বললেন, আপনার কাছে নিয়ে এসেছি, ওকে একটু ঝাড়ফুঁক এবং প্রয়োজনীয় ব্যবস্থা দিয়ে দিন। আর আপনি ওকে উল্টো আরো ভয় দেখাচ্ছেন, কি ব্যবস্থা দেবেন? আর ওকে তো আরো ভয় পাইয়ে দিচ্ছেন। হুজুর বললেন, আমি ওর জন্য কিছুই করতে পারবো না, বড়জোর ঝাড়ফুঁক করে আপাতত ওর ভয়টা কমিয়ে দিতে পারি। তবে যদি অন্য কোনো ব্যবস্থা দিতে হয় তাহলে সেটা ওকে অন্য কোথাও গিয়েই নিতে হবে। রাহাত সাহেব বললেন, কেন? আপনি দিতে পারবেন না কেন? আমাদের এলাকার সবাইকে তো আপনি সব ব্যবস্থা দেন, তাহলে ওকে কেন দিবেন না? উত্তরে হুজুর বললেন, রাহাত ভাই, ওকে যদি আমি কোনো ব্যবস্থা দেই, কোনো তদবির দেই, তাহলে আমার অনেক সমস্যা হবে। আর আমি শিওর ওকে যারা যেই ব্যবস্থাই দিয়েছে বা ঝাড়ফুঁক করেছে তাদেরও সমস্যা হয়েছে। উল্লেখ্য যে আমি আমাদের রূপগঞ্জের এক হুজুরের কাছ থেকে 3 বার বিভিন্ন ধরনের তদবির নিয়েছিলাম। দুর্ভাগ্য, আমি 3 থেকে 4 দিনের বেশি কোনো কিছুই ব্যবহার করতে পারিনি, বিশেষ করে তাবিজ। হুজুর একে একে আমার সাথে গত 7 মাসে যা যা ঘটেছে তার সব কিছু বর্ণনা করলেন। আমি শুনে অবাক, যেন ঘটনার সময় তিনি আমার সাথেই ছিলেন। কিছুক্ষণ পর মা আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন, এত সকালে কেন ফোন দিলাম, আর কোনো সমস্যা হয়েছে কিনা। আমি মাকে রাতের সব কিছু খুলে বললাম, আর এটাও জানালাম এখন যে হুজুরের কাছে আমি আছি উনি আমাকে যে কোনো ধরনের ব্যবস্থা দিতে নারাজ। পূর্বে আমাকে যে হুজুর বিভিন্ন ধরনের তদবির দিয়েছিলেন,
মা ওই হুজুরের কাছে গেলে সেই হুজুরও নতুন করে কোনো তদবির দিতে অস্বীকার করেন। অনেক অনুরোধের পর হুজুর রাজি হয়। মাদ্রাসার ওই হুজুর আমাদের রূপগঞ্জের হুজুরের সাথে ফোনে কথা বলে ওনাকে জানিয়ে দেন কিভাবে তদবির তৈরি করতে হবে। তবে তিনি সাবধান করে দেন এবং বলেন এখন যেন উনি কোনো ধরনের কোনো তদবিরের দিকে না যান বা কোনো বিষয় তৈরি না করেন। আমি যখন ওনার সাথে থাকব তখন যেন উনি নিজে দোয়া লেখেন, কারণ যদি আগে থেকে দোয়া লেখা হয় রাস্তায় ওনার সাথে যে কোনো বিপদ হতে পারে। ওনাদের কথা বলা শেষ হওয়ার পর হুজুর আমাকে ফু দিয়ে পানি খেতে দেয় এবং বলে সাবধানে বাড়িতে চলে যাওয়ার জন্য। বাড়িতে আসার পর আসরের নামাজ শেষে হুজুর আমাকে একটি দোয়া লিখে দেয় আর কিছু বিধি নিষেধ দিয়ে দেয়। সেগুলো হলো আমি যেন সবসময় নামাজ পড়ি, পাক পবিত্র থাকি, কোনো মৃত মানুষের লাশ না দেখি, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা যে ঘরে থাকে সেই ঘরে যেন 41 দিনের আগে না যাই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়। এখন আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই, তবে মাঝে মাঝে কিছু বাজে স্বপ্ন দেখি, যেগুলো দেখে আমি প্রচণ্ড ভয় পাই। কয়েকবার হুজুরের স্বর্ণপন্ন হলে হুজুর আমাকে বলে এটা নাকি আমার অতীত ইতিহাস মনে করিয়ে দেওয়ার জন্য এমনটা হয়। যাই হোক, কিছু স্বপ্নের কথা না হয় অন্য কোনো দিন জানাবো, যার কিছু প্রমাণও আমি দিব। ঘটনাটা যতটা সম্ভব হয়েছে সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি। ভালো লাগলে বা প্রচারযোগ্য হলে অবশ্যই প্রচার করবেন। কাউসার মাহমুদ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ কাউসার মাহমুদ ভাইকে। আসলে ওনার সাথে যে ভয়ানক ঘটনাটি ঘটেছে এটি আসলে কি বলবো, যে উনি যে এটা ধৈর্য ধারণ করে এই বিষয়টির মোকাবেলা করেছেন, আল্লাহ ওনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেছেন, এটা আসলে সত্যি উনি অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো প্রিয় লিসেনার, সেটি হচ্ছে যে যখন কোনো হুজুর কাউকে মানে কোনো কিছু না দেখে, মানে আগের কোনো বিষয় না জেনে বা তার সাথে আগে থেকে পরিচয় না থাকার পরেও কোনো বিষয় বলে দেন, সাধারণত এটা এমন হয় যে ওই হুজুরের সাথে থাকা কোনো জিন, ভালো জিন, তারা এই বিষয়টি ওই হুজুরকে জানিয়ে দেয়। কারণ মানুষ কিন্তু কোনো গায়েবের খবর জানে না, জিনদের মাধ্যম দিয়ে সাধারণত বিভিন্ন ব্যক্তিরা এই জিনিসগুলো জানতে পারে। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে যারা এক বাবার এক ছেলে রয়েছি, তাদেরকে শুধু এই ধরনের পরিত্যক্ত পুকুর নয়, যে কোনো জায়গায় পানিতে নামার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। হোক সেটা সুইমিং পুলে, হোক সেটা পুকুরে, হোক সেটা সমুদ্রে, খালে, বিলে, যে কোনো জায়গায় সতর্ক থাকতে হবে। কারণ জিনেরা এই এক বাবার এক ছেলেদেরকে হত্যা করে তারা তাদের ক্ষমতাকে বাড়াতে পারে এবং বিভিন্ন ধরনের জাদুবিদ্যার মানে প্রয়োগ এবং এইটার ফলাফল এবং কার্যকারিতার বিষয়ে যেন আরও তারা মানে শক্তি প্রাপ্ত হয়, এই জন্য এক বাবার এক ছেলেদেরকে পানিতে ডুবিয়ে তারা হত্যা করে। এটার মাধ্যমে তাদের ক্ষমতা বৃদ্ধি পায়। এই জন্য আমাদের মধ্যে যারা আছি তারা তো সতর্ক থাকবই, এবং আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা আছে তাদেরকেও আমরা সতর্ক করব। অনেকে বিশ্বাস করতে চাইবে না, কেউ বিশ্বাস নাই করতে পারে, কিন্তু আমাদের দায়িত্ব মানুষকে এই মেসেজটা পৌঁছে দেয়া। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনা থেকে যে আমরা ভয় পেয়েছি বিষয়টা এরকম নয়। কেউ ভয় পাবেন, কেউ হয়তো বা ভয় পাবেন না, কিন্তু ঘটনা বলার মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা ঘটনা থেকে বা অধিকাংশ ঘটনা থেকে আমরা যেন শিক্ষণীয় কিছু পাই। যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন তার নাম নিশাত। তিনি ঢাকার মিরপুরে থাকেন। এবার তিনি এইচএসসি ব্যাচের ক্যান্ডিডেট এবং বিএন কলেজ থেকে তিনি আছেন। তিনি এভাবে লিখেছেন যে আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনি ভালো আছেন।
আমিও আলহামদুলিল্লাহ ভালোর দলে আছি। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বাংলিশ লিখেছি। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার আর কোনো আপন ভাই বোন নেই। এ কারণেই আমার কাজিনদের প্রতি একটা বেশ ভালোবাসা অনেক আগের থেকেই কাজ করে এবং অনেক বেশি। আমার মেজো ছেলে শুভ ছিল আমার কাজিন। আমরা দুইজন সেম এজ হওয়ার কারণে বলতে গেলে আমরা একজন আরেকজনের বেস্ট ফ্রেন্ড। আমি ঢাকায় থাকি আর শুভ আমার নানু বাড়ি পাবনার কোনো এক গ্রামে থাকে। তবে আমি বাড়ি গেলেই দুইজন মাঝরাত অবধি পুকুর ঘাটে বসে আড্ডা দেওয়া, লুকিয়ে স্মোক করা, এছাড়া আরও অনেক রকম দুষ্টামি আর আনন্দমুখর সময় কাটানোর মধ্য দিয়েই আমরা অনেক সময় টাইম স্পেন্ড করেছি। আগেই বলে রাখছি, আমি যখন ঢাকা থেকে পাবনায় যেতাম তখন ভৌতিকতার অনেক এপিসোড একসাথে শুনতে যেতাম। রাত 1টা-2টা পর্যন্ত আড্ডা দিয়ে রুমে এসে আমরা দুই ভাই হয়ে যেতাম ভৌতিকতার মনোযোগী শ্রোতা। যাই হোক, সেদিন 22 অগাস্ট রাত পেরিয়ে ফজরের আজান কেবল শেষ হলো। সারা রাত আমি বন্ধুদের সাথে গেমিং করে ঘুমাতে যাব, ঠিক এমন সময় মনে হলো আমার দরজায় কেউ নক করছে। আমি তেমন একটা ভ্রুক্ষেপ করলাম না। ঠিক তার 2 মিনিট পরই আবারও পাশের রুম থেকে আম্মু কল দিয়ে বলছে, দরজাটা খোলো। আমি অনেক অবাক হয়ে তাড়াহুড়া করে দরজা খুলেই বললাম, কি হয়েছে? আরও ঠিক কিছু বলতে যাব তখনই আম্মু বলে উঠল, আমাকে থামিয়ে দিল এবং বলল, শুভ আত্মহত্যা করেছে। আম্মুর মুখে এই কথাটা শুনে আমি থমকে যাই। আমার দম আটকে যাচ্ছিল। আমি শুধু বললাম, কি হয়েছে আমার ভাইয়ের? আম্মু আমার এই অবস্থা দেখে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, তেমন কিছু না, শুভ খুব অসুস্থ, হাসপাতালে নেওয়া হয়েছে, চলো বাড়ি যেতে হবে। আমরা তখনই রওনা হলাম ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে। বাড়ি পৌঁছাতে প্রায় 10টা বেজে গেল। বাড়ি ঢোকার আগেই দেখতে পেলাম একটা পুলিশের গাড়ি। আমি তখনই আম্মুকে বললাম, আম্মু এখানে পুলিশের গাড়ি কেন আসছে? আর মানুষের কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? তখন আম্মু বলল, শুভ আর নেই। আমি এক দৌড় দিয়ে বাড়িতে ঢুকেই দেখতে পাই আমার বন্ধু, আমার ভাই শুয়ে আছে বারান্দার, আর ওকে ঢেকে রাখা হয়েছে বিছানার চাদর দিয়ে। আমি ভেঙে পড়ি। মুখের ওপর থেকে চাদরটা সরিয়ে ওর মুখটা দেখি। পাশ থেকে আমার ভাবি অর্থাৎ শুভর বড় ভাইয়ের বউ বলতে শুনলাম ও নাকি গলায় দড়ি দিয়েছে। আমি এটা শোনার সাথে সাথে আমার মনেও একটু খটকা লাগলো। এতদিন শুনেছি ফাঁসি নিলে নাকি জিভ বের হয়ে যায়, চোখ বড় হয়ে থাকে, মুখ কালো হয়ে সাদা হয়ে যায় বা কিছু একটা। তবে ওর মুখটা একদম স্বাভাবিক কিভাবে? মনের অজান্তে আমি তখনই বলে উঠি, আমার ভাই মরে নাই, ওকে কেউ মেরে ফেলেছে। সবাই আমাকে সান্ত্বনা দিয়ে ঘরে নিয়ে যায়। এদিকে ডোম চলে এসছে, পুলিশ পোস্টমর্টেমের জন্য লাশ নিয়ে যাবে পাবনা সদর হাসপাতালে। 20 মিনিটের মধ্যেই লাশ নিয়ে গেল। আনুমানিক বিকাল 5টায় লাশ বাড়ি নিয়ে আসা হয়। তারপর লাশ দাফন কাফন শেষ করতে করতে রাত 8টা বেজে যায়। 25 অগাস্ট আমরা ঢাকায় ব্যাক করি। ঠিক সেদিন রাতে শুভ যে রুমে সুইসাইড করেছে সেই রুমে শুভর নানি আর মামাতো বোন ঘুমাবে বলে ঠিক করে। রাত 10টার দিকে সেই নানি ওয়াশরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়ে 2 পা এগোতেই দেখতে পায় তার থেকে 15 থেকে 20 ফিট দূরে একজন মহিলা অবয়ব উল্টো দিকে ঘুরে মাছ কাটছে। নানি এটা দেখেই তাড়াহুড়া করে রুমে ঢুকে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। কখন যেন নানি ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক 2টায় নানির ঘুম ভেঙে যায় হাতের সাথে কারো চুল পেঁচানোর কারণে। তার হাতে কারোর সাথে চুল পেঁচিয়ে গেছে। নানি চোখ খুলে দেখতে পায় তার নাতি বাম পাশে শুয়ে গভীর ঘুমে ঘুমাচ্ছে, আর তার চুলও বাঁধা। তবে কার চুল হাতে পেঁচিয়েছিল এটা ভাবতে ভাবতেই নানি অপর পাশে তাকিয়ে দেখতে পায় একটা মেয়ে চুল ছাড়া অবস্থায় নানির পাশে নানির দিকে ফিরে চোখ বড় করে তাকিয়ে আছে। নানি আরো লক্ষ্য করে এই মেয়েটার চুলই নানির হাতে পেঁচিয়ে আছে। নানি মোটামুটি কবিরাজি বিদ্যা জানতেন, তাই নানি মেয়েটার উদ্দেশ্যে ধমকের সুরে বললেন, কে তুই, কি চাস? তখন মেয়েটা নানিকে পাল্টা ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ, কথা বলা যাবে না। এই রুমে কি করিস? আর যদি এই রুমে আসছিস তবে শুভর মতো তোকেও মেরে ফেলবো। তখন নানি দোয়া দুরুদ পড়তে শুরু করলে মেয়েটা ভ্যানিশ হয়ে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠেই নানি তার বড় ছেলেকে অর্থাৎ শুভর বড় মামাকে ফোন করে সবকিছু বলে।
মামাদের বাড়ি মুন্সিগঞ্জের কোনো এক গ্রামে। মামা একজন বড় মাপের কবিরাজ ছিল। তো মামা সব শুনে বলেন সে 2 দিন পরে আসবে, আর 2 দিন সাবধানে থাকতে হবে। 26শে অগাস্ট রাত প্রায় 11টা হবে, সবাই শুয়ে পড়েছিল। শুধু শুভর বড় ভাই আর ভাবি বসেছিল বারান্দায়। এমন সময় হঠাৎ লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে আমার সেজো মামার মেয়ে সুচি, বয়স 10-11 হবে, ও হাঁটতে হাঁটতে ঘর থেকে বের হয়ে বাড়ির সীমানা অতিক্রম করে মেইন গেট খুলে বের হওয়ার চেষ্টা করছে। মেইন গেট খুলে বের হলেই সামনে আমাদের নিজস্ব একটা পুকুর, বাম পাশে একটি বাঁশঝাড়, যেখানে আজ থেকে 15 বছর আগ পর্যন্ত গ্রামের কেউ মারা গেলে তাকে কবর দেওয়া হতো। আর ডান দিকে একটু জঙ্গল টাইপের জায়গা ছিল, সেটা এখনো আছে। আমার ছোট বোন সুচি যখন মেইন গেট খুলে বের হওয়ার চেষ্টা করছিল, তখনই শুভর বড় ভাই ওকে ধরে ফেলে এবং দেখতে পায় ওর চোখ বন্ধ, অর্থাৎ ও ঘুমের মধ্যে হেঁটে এসছে। ওকে যখন জিজ্ঞাসা করা হয় এত রাতে তুই কই যাস, তখন আমার বোন চোখ বন্ধ করেই বলতে থাকে আমাকে ওরা ডাকছে, আমাকে যেতে হবে। পরে যখন ভাইয়া ওকে ধরে বাড়ির মধ্যে নিয়ে আসে, সবাইকে ডেকে তুলে কয়েকবার ঝাঁকি দেয়, তখন ঘুম থেকে জেগে যায় আর বলে আমি এখানে কেন, আমি তো ঘুমাচ্ছিলাম। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, তবু যেন কেউ আতঙ্কিত না হয়ে পড়ে। এ কারণে আমার মেজো খালামুনি একটু ধমক দিয়ে বলে আরে কিচ্ছু হয়নি, ওকে ভূতে ধরছে নাকি আজেরা, এগুলা কিচ্ছু না, যাও সবাই ঘুমাও। এরপর সবাই যে যার রুমে যেয়ে শুয়ে পড়ে। আমার মেজো খালামুনিও যে শুয়ে পড়ে। সে ঘুমিয়েছে 10 মিনিটের মতো হবে। ঠিক তখনই তার মনে হলো কে যেন তাকে এক হাত উঁচু করে তুলে সজোরে নিচে ফেলে দেয়। এই ঘটনায় খালামুনি খুব ভয় পেয়ে যায়। সে রাতে আর কিছু হয়নি, আর খালামুনি দোয়া দুরুদ পরে ঘুমানোর চেষ্টা করে একটা পর্যায়ে ঘুমিয়ে যান। পরদিন বেলা 11টার দিকে শুভর মামা বাড়িতে আসেন। তিনি বাড়িতে ঢুকেই বলেন আসর বসাতে হবে। মামা কিছুক্ষণের মধ্যেই তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ম্যানেজ করে আসর বসিয়ে মামা তার মতো করে কিছুক্ষণ কাজ করে কাউকে হাজির করেন। হাজির করার পর মামা প্রশ্ন করেন কে তুই? তিনি বলেন আমি পড়ি, আর আমরা এখানে 7 জন থাকি। মা বলেন কেন মারলি, শুভকে মারলি কেন? উত্তরে বলে আমি তো শুভকে মারতে চাইনি, আমি ওকে ভালোবাসি। ওর বয়স যখন 5 বছর তখন থেকে আমি ওর সাথে ছিলাম। শুভর যখন 12 বছর বয়স ছিল তখন একবার ওকে আমি আমার সাথে নিয়ে গেছিলাম আমাদের দেশে। আমি তো চেয়েছিলাম ওকে বিয়ে করতে, কিন্তু ও চাইতো না। আমার ধমক দিয়ে বলে এসব রাখ, তুই বল শুভকে কেন মেরেছিস, কিভাবে মারলি? তখন সে বললে আমি মারতে আসছিলাম ওর ভাবিকে, কিন্তু ও আমাকে বাধা দিয়েছিল। মা বলেন ওর ভাবিকে কেন মারতে চাস? পরে রেগে গিয়ে বলে বিথি কেন শুভর সাথে এত মিশত। বিথি হচ্ছে শুভর বড় ভাইয়ের বউ। বিথি প্রতিদিন আমার শুভকে বিয়ে দিতে চাইতো। প্রতিদিন রাতে শুভকে আমার জন্য ওর গাছের গোলাপ ফুল ঘরে এনে রাখত, আর সেই ফুল আমার আগে বিথি নাকে নিয়ে ঘ্রাণ নিত। এ কারণে আমি আর ওই ফুলের ঘ্রাণ নিতে পারতাম না। নীল রং আমার পছন্দ। রোজার ঈদে শুভ কেন বিথিকে নীল শাড়ি কিনে দিল, আমি সহ্য করতে পারিনি। এর জন্য বিথিকে এ পর্যন্ত 4 বার মারতে এসেছি, কিন্তু শুভ আমাকে বাধা দিয়েছে। সেদিন রাতেও আমি যখন বিথিকে মেরে ফেলার জন্য ওর ঘরে ঢুকবো, তখন শুভ আমাকে আটকে ফেলে আর বলে আমার ভাবিকে কিছু করিস না, যা করার আমাকে কর। কিসের এত টান, কিসের এত ভালোবাসা? এর জন্য আমি শুভকে মেরে ফেলেছি। মা সব শুনে বললো কিভাবে মারছিস? বললো আমার হাতের নখ আর গলায় চেপে ধরেছিলাম, ছটফট করছিল, কিন্তু বেশিক্ষণ সুযোগ দিইনি, এক ঝটকায় শেষ করে দিয়েছি। আর তারপর ওর গলায় দড়ি লাগিয়ে ঝুলিয়ে দিই, বাস শেষ। পরক্ষণেই পরীটা বলে ওঠে যে ওকে যে কবর দিয়ে আসলি, ওর লাশ তো কবরে নেই, ওকে আমি কবর থেকে তুলে আমার সাথে নিয়ে এসেছি, এই দেখ। ঠিক তখন মামা দেখতে পায় শুভর লাশ ওই পরীটার কোলে। মুচকি একটা হাসি দিয়ে আছে শুভ। এই দৃশ্য শুধুমাত্র মামা দেখতে পাচ্ছিলেন। তখন মামা এই দৃশ্য সহ্য করতে না পেরে পরীটাকে তাড়িয়ে দেয় আর বাড়ি বন্ধ করে। বাড়ির সবাইকে তাবিজ দিয়ে দেয় আর বলে ভাবি যেন সাবধানে থাকে, আর 41 দিন যেন নিশাত অর্থাৎ আমি আর ভাবি এই বাড়িতে না আসি। ওই মামাটা আমার কথা বলার কারণ ছিল, কারণ শুভর সব থেকে ক্লোজ ছিলাম আমি, তাই আমার উপরে ওদের নজর যেন পড়তেন
না পারে এই জন্য মামা সাবধান করেছিলেন। এরপর আর এই পর্যন্ত আমি আমার বাড়িতে যাওয়া হয়নি। তবে ঢাকায় নিজ বাসায় মাঝে মাঝে গভীর রাতে ফিল করতাম হয়তো কেউ আমার আশেপাশে আছে। হয়তো ওই ঘটনার পর থেকে গভীর রাতে ফিলটা বেশি বেড়েছে, নয়তো দূর থেকে আমার দিকে কেউ তাকিয়ে আছে। আমি কোনো কিছুই ঠিক মতো মনে রাখতে পারছিলাম না। আম্মু যখন কিছু আমাকে বলতো সেটা 10 মিনিট পরে আমি ভুলে যেতাম। তবে শুভর মারা যাবার 40 দিন পর থেকে আমি অনেকটা স্বাভাবিক হয়েছিলাম। কিন্তু একদিন ভাবি আমাকে ফোন দিয়ে বলল সে নাকি যখনই শুভর কথা মনে করে তখনই তীব্র আতরের ঘ্রাণ পায়। বাজে স্বপ্ন দেখার কারণে রাতে ঘুমাতে পারে না। আর এদিকে রাত হলেই বাড়িতে আবার নাকি কিছু কিছু তাণ্ডব শুরু হয় এরকম কিছু কেউ ফিল করেছিল। সবাই তাদের আশেপাশে কাউকে খুব স্ট্রংলি ফিল করত। আমার মেজমামা অর্থাৎ শুভর আব্বু প্রতিদিনই নানা ধরনের শব্দের কারণে ঘুম থেকে জেগে যেতেন। এর মাঝেই এক রাতে শুভর বাবা আমার মামা মেজমামা স্বপ্নে এসে বলে, বাবা তুমি ভয় পেও না, আমি ঠিক আছি, আমার জন্য দোয়া করো। এতটুকু পর্যন্তই স্বপ্নে দেখা। এরপর থেকে সমস্যাটা অনেকটা কমে গেছে, কিন্তু শুভ তো আর বেঁচে নেই এই পর্যন্ত। এরপরে আবার যদি কিছু ঘটে অবশ্যই আপনাদেরকে জানাবো। ঘটনাটা সিলেক্ট হলে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ভাইয়া। এবং আপনার ঘটনাটা আমরা শেয়ার করলাম। জাস্ট এতটুকু বলবো যে এই ধরনের ঘটনাগুলো মাঝে মধ্যে এরা একটু ডিফারেন্টভাবে রিপ্রেজেন্ট করে এবং তারা একটু মায়ার জালে ফেলে বোঝাতে চায় তারাই মেরে ফেলেছে। আসলে এই মৃত্যুর খেলা তো সব কিছু আল্লাহর হাতে, আল্লাহই প্ল্যান করে নিয়ে গেছেন। অনেক সময় দেখা যায় যে তারা অনেক কিছু বোঝাতে চায়, তাদের নিজেদের স্ট্রং অবস্থা বোঝাতে চায়। কি হয়েছে সেটা তো আমরা কেউ জানি না, আপনিও জানেন না। এবং আপনি বলছেন যে শুভ আত্মহত্যা করেছে, সেটুক পর্যন্তই থাকলে মনে হয় ভালো। বাকি যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনেকটা লোকচক্ষুর আড়ালেই ঘটেছে। তো আপনার এই ঘটনার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। এবং আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আর যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন তার নাম বলছি, তার নাম হচ্ছে সাফিন। তিনি লালবাগ নবাবগঞ্জ থেকে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। আপনাদের পাঠানো ঘটনাগুলোই পড়ছি আমি। আসসালামু আলাইকুম আলিফ ভাই, আশা করি ভালো আছেন। আমি সাফিন পুরান ঢাকা লালবাগ থেকে বলছি। সেই 10তম এপিসোড থেকে আপনাকে শোনা ভালো লাগার অন্যতম নাম হয়ে গেছে ভৌতিকতা। কাজের সময় কানে হেডফোন লাগিয়ে ভৌতিকতা না শুনলে আমার কাজে কোনো গতি আসে না। ভৌতিকতা জীবনের এমন একটা অংশ হয়ে পড়েছে, এখন 116তম এপিসোডের সামির ভাইয়ের সাভারের ঘটনা শুনতে শুনতে লিখছি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। ভৌতিকতার প্রতিটি এপিসোড আমার কম করে হলো 2 থেকে 3 বার শোনা হয়। ধন্যবাদ জানাই আব্দুর রব ভাইকে, রেফায়েত ভাইকে এবং জাহিদ ভাইকে, যাদের ঘটনা শুনলে ভৌতিক অভিজ্ঞতার সাথে ইসলাম এবং ইমানেরও জোর আসে। ঘটনাটা 2014 সালের এপ্রিল মে মাসের দিকে। আমরা তখন এলিফ্যান্টের রোডের কোন একটা তেলের গলিতে থাকি, ভোজ্য তেলের গলিতে। ঘটনাটি ভৌতিক কিনা আমি জানি না, তবে আজও তা আমার কাছে রহস্যময়। তখন আমি কেবলই এসএসসি পরীক্ষা শেষ করে তাবলিগের 40 দিনের চিল্লা দিয়ে বাসায় ফিরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আমার উপর আল্লাহ তাআলা এতটাই আমি হেদায়েতপ্রাপ্ত হয়েছিলাম এবং রহমতপ্রাপ্ত হয়েছিলাম যে প্রতিদিন ফজর নামাজের সময় আমি মুয়াজ্জিমের আগে উপস্থিত থাকতাম মসজিদের গেটে। আমি উপস্থিত হওয়ার পর মুয়াজ্জিম সাহেব আসতেন, মুয়াজ্জিম সাহেব আজান দিতেন। আমি সুন্নত শেষ করে আল্লাহর কাছে মোনাজাত ধরতাম। ঠিক ইমাম সাহেব নামাজের দাঁড়ানোর 1 সেকেন্ড আগে কিভাবে যেন মোনাজাতটা শেষ হতো, আর মাঝখানের এই 20-25 মিনিট আমার কাছে 2-3 মিনিটের মতো লাগতো। তাহাজ্জুদ সহ অন্যান্য আমল দিনে 24 ঘন্টার ভেতর 15-16 ঘন্টায় আমি মসজিদের মধ্যে বিভিন্ন আমলে সময় কাটাতাম। 2 রাকাত নফল নামাজ পড়তে সময় নিতাম অনেক সময়। এতটাই আমলদার হয়ে পড়েছিলাম আমি বোঝাতে পারবো না। ঘটনাটা ফজরের নামাজে যাওয়ার সময়ের পথে আমাদের গলির ঘটনা। আমাদের গলির ঠিক মাঝখানে হালকা অন্ধকার একটা স্থান ছিল, যেটা পার করতে আমার খুব ভয় লাগতো। কোনোভাবেই সেই স্থানটা আমার পার করার সাহস ছিল না। কিন্তু হঠাৎ একদিন ফজর নামাজ পড়তে নিচে নেমে দেখি বাসার নিচে মাঝারি সাইজের একটি কুকুর বসে আছে। আমি নামাজ পড়ি, আমার থেকে 5 থেকে 6 ফিট দূরত্বে সে হাঁটা শুরু করে এবং অন্ধকার স্থানটি পার করে সে ঠিক গলির মাথায় মেইন রোড পর্যন্ত এগিয়ে দিয়ে আসতো। আর ঘটনাটা ঘটতো ফজরের আজানের 5 থেকে 10 মিনিট আগে। এইভাবে প্রতিদিনই ঘটনাটা ঘটতে লাগে।
একটা বিষয় ছিল, আমি সেই গলিটিতে 2008 সাল থেকে থাকতাম এবং গলিটির প্রায় অনেকগুলো কুকুরকে দেখতাম, তো আমার চেনা ছিল। কিন্তু সেই কুকুরটাকে আমি আগে পরে কখনো দেখতাম না। দিনের বেলাতেও অনেক খুঁজেছি, পাইনি, শুধু ফজরের সময় দেখা পেতাম। এভাবে অনেক দিন চলতে লাগলো। কিন্তু যখন আমি কলেজে ভর্তি হই, পড়াশোনার সহ বিভিন্ন চাপে আমার আমল কমে গেল। হঠাৎ সে আসা বন্ধ করে দেয়। তারপর আমি অনেকভাবে আমল বাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না এবং আমি তারও দেখা পাচ্ছিলাম না। আজ অবধি আমি তার দেখা পাইনি, আর দেখা পাবই বা কিভাবে? তখনকার মতো আমল 2023 অবধিও করতে পারিনি। জানি না সেটা কোনো কুকুর ছিল নাকি উপর আল্লাহ প্রদত্ত অন্য কোনো মাখলুক, তবে ওই প্রাণীটি সেই কয়টা মাসের জন্য আমার সাথে চলা খুব ভালো সঙ্গী হয়েছিল। ঠিক সেই কুকুরটি আসা বন্ধ করে দেওয়ার পরের ঘটনা বলছি। আমাদের সেই বাসাটাও কম ভৌতিক অথবা রহস্যময় ছিল না। আমরা 3 তলায় থাকতাম এবং 4র্থ তলায় ছিল ছাদ। 3 তলাতেই ছিল গেট, যা সবসময় তালা মারা থাকতো, যার চাবি আমাদের এবং পাশের ফ্ল্যাটের বাড়িওয়ালা আন্টি ব্যতীত কারো কাছে থাকতো না। সুতরাং ছাদে অন্য কারো ওঠা অসম্ভব ছিল। ছাদে কারো দৌড়াদৌড়ি তখন নিত্য নৈমিত্তিক বিষয় ছিল। এমন হয়েছে, মশলা বাটা, রান্না বান্না অথবা দৌড়াদৌড়ির শব্দ পেয়ে সাথে সাথে ছাদে গিয়েছি দেখার জন্য কেউ আছে কিনা। ছাদের গেট খোলার আগ মুহূর্তে শব্দ পাচ্ছি। গেট খোলার পরে দেখতে আমার কিচ্ছু নেই, পুরো ছাদ খা খা করছে। এমন একবার না, এটা বহুবার করেছি, কিছুরই দেখা পাইনি। আমাদের বাসার অনেকেই অনেক কিছু বলে দেখেছিল, কিন্তু আমি অথবা আমার পরিবারের কেউ কখনো দেখিনি। একবার আমাদের বাসায় এক ভাই রাতে ছাদে উঠেছিল। উঠেই সে দেখে বিশাল আকৃতির গলা কাটা একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। দেখার সাথে সাথে সে দৌড়ে নিচে নেমে আসে। আমি প্রায়ই বারান্দায় ঘুমাতাম। ওই দিনও প্রচুর গরমের জন্য আমি আমার রুম ছেড়ে আম্মু বাবাকে বলে তাদের বারান্দায় বিছানা করে ঘুমিয়েছিলাম। রুমের খাটে ছিল আম্মু বাবা, আর নিচে আমাদের একটা ছোট কাজের মেয়ে ছিল। ওই দিন ছাদে অন্যান্য দিনের তুলনায় প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ির শব্দ হচ্ছিল। এতটাই শব্দ হচ্ছিল যে আমি ঘুমাতে পর্যন্ত পারছিলাম না। ফজরে উঠতে হবে শব্দের জন্য না ঘুমাতে পেরে মেজাজও খারাপ হচ্ছিল। কিন্তু এইভাবেই আমি একটা সময় ঘুমিয়ে পড়ি। রাত নাকি 3টা অথবা 3:30 হবে। বাবা হঠাৎ করে উঠে ডিম লাইটের আলোতে দেখতে পায় আমি চোখ বন্ধ করে আমাদের ওই কাজের মেয়ের বিছানার চারপাশে বৃত্তাকারভাবে ঘুরছি। ঘুরতে ঘুরতে একবার সোফাতে, একবার আম্মুর বালিশের নিচে, আর একবার কাজের মেয়ের বালিশের নিচে যেন কি জানি খুঁজছি। ওই দিন ব্যতীত আগে অথবা আজ অব্দি আমার কখনোই ঘুমে হাঁটার বদ অভ্যাস ছিল না। তখন বাবা আমাকে ডাক দেয়। আমি কোনো সাড়া না দিয়ে আমার মতো ঘুরছিলাম। বাবা আমাকে ধরে এনে বিছানার উপর বসায় এবং আম্মু উঠে যায়। আমাকে ডাকা হচ্ছে, বিভিন্নভাবে সূরা পড়া হচ্ছে, ঝাড়া হচ্ছে, কিন্তু আমি চোখ বন্ধ করে বসেছিলাম। বাবা পানিতে সূরা পরে ফু দিয়ে আমাকে খাওয়ানোর চেষ্টা করেছিল। ঠিক তখনই আমি আমার বাবার হাত থেকে সেই মেলামাইনের গ্লাসটি 7-8 ফিট দূরত্বে থাকা দেয়ালে একটা জোরে চিৎকার করে ছুঁড়ে মারি এবং মেলামাইনের সাথে সেই গ্লাসটির সাথে সাথে ভেঙে টুকরো হয়ে যায়। আমার সেন্স চলে আসে। সেদিন আর নামাজ পড়া হয়নি আমার। আম্মু পরে আমাকে ঝাড়তে ঝাড়তে ঘুম পাড়িয়ে দেয়। ওই দিনের পর আর কোনোদিন বারান্দায় ঘুমানোরও আমার দুঃসাহস হয়নি। লাইফে ফার্স্ট শেয়ার করলাম ঘটনাটা। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কেবলই 19 বছর বয়সে আমার মাকে 2015 সালে ব্লাড ক্যান্সারে হারাই এবং বাবা 2020 সালে হার্টের সমস্যায় মারা যান। আমার বাবা মার জন্য দোয়ার দরখাস্ত রইল। ভালো থাকবেন। অবশ্যই আপনার জন্য দোয়া থাকলো এবং আমি চাইবো যে আপনি আগের মতো সেইভাবেই আমল আপনি বাড়িয়ে দেন। আমি একটা ছোট্ট ঘটনা শেয়ার করব। সেটা যেহেতু 2টা ঘটনাই আমি পড়লাম, একটা ঘটনা আপনারা শুনলেন যে আত্মহত্যা করেছে। আমাদের এলাকায় একটা আত্মহত্যা হয়েছিল, সুইসাইড হয়েছিল। এই আত্মহত্যাগুলোকে আসলে অনেকে বলে যে সন্ধ্যার সময় ছাদে যেও না, শয়তান ধাক্কা দিয়ে ফেলে দিবে। এটা কিন্তু খুব প্রচলিত একটা কথা আমাদের মুরব্বীদের সাইটে, এবং তারা এটা মানতেন যে সন্ধ্যার সময় এটা সত্য কথা। সন্ধ্যার সময় তাদের আত্মবিচরণ অনেক বেশি, এবং আমি এটা অনেকবার অনেকজনের কাছে শুনেছি এবং রেফায়েত ভাই আমাকে বলেছে।
এটা আমাদেরই এলাকার একটা ঘটনা। আসলে এলাকা টু এলাকা পাশাপাশি ভ্যারি করে, এবং আমাকে বলেছিলেন আমারই এক ক্লোজ জুনিয়র ভাই, সে আমাকে বলেছিল যে আলী ভাই একটা ঘটনা আছে। এটা আমি তখন কালেক্ট করি, যে তখন 2003-04 হবে, আমি তখন ক্লাস 10-এ পড়ি। তো এসএসসির আগের ঘটনা তখন কালেক্ট করেছিলাম, তো মনে পড়লো আজকে সেটা। আমাদের এলাকারই পাশের এক এলাকায় এক আঙ্কেল ছিল। তো আমরা ওই দিন রাতের বেলা আমরা সবাই এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে কিছু ফ্রেন্ডের সাথে দেখা সাক্ষাৎ করেছিলাম। তখন ওই ছোট ভাইটা, তখনও আমাদের থেকে 3 বছরের জুনিয়র, ও আমাদেরকে এসে বলল যে ওই বাড়িতে একটা মেয়ে আত্মহত্যা করেছে, যাবেন নাকি, চলেন, পুলিশের একাকার অবস্থা। তো আমরা খুব আমিও ছিলাম, তো আমরা খুব সবাই মিলে ডাট মেরে ওই বাড়িতে যাই, যে দেখি কী অবস্থা হয়েছে, ওই মেয়েটা আত্মহত্যা করেছে। তো ওই মেয়েটাকে অনেকেই চিনত। তো আমরা যখন যাওয়ার পর দেখি পুলিশের গাড়ি। মেয়েটা তখন মাত্র ক্লাস 7-এ পড়ে, এবং মেয়েটার সম্ভবত কোনো একটা সম্পর্ক ছিল যেটা নাকি বাবা মা সহ্য করতে পারে না। এই সম্পর্কটা কি ছিল সেটা আমরা জানতে পারিনি, এটা কী ধরনের সম্পর্ক ছিল। পরে ছাদ থেকে পড়ে মেয়েটা সুইসাইড করে। এখন আমরা এমন মানুষ যে আমরা কিন্তু জানি না মেয়েটা কীভাবে মারা গেছে। ওইটা ওই মৃত্যুর সময় অবস্থায় আল্লাহ ছাড়া এবং আর ওই যে বান্দা মারা গেছেন সে ছাড়া কেউ জানে না। এখন যিনি মারা যাচ্ছেন সে কিন্তু আর ব্যাক করছেন না আমাদের কাছে, সুতরাং আমরা বলতে পারবো না যে সে কীভাবে মারা গেছে। তা আমাদের সামনে মাঝে মধ্যে এই ধরনের মায়া আসতে পারে। যাই হোক, পরে এই লাশটা নিয়ে যায়। পরে আমরা রাতের বেলা ওই জায়গায় প্রায় রাত 2টা পর্যন্ত সময় কাটাই। আমার বাসায় জানতো সবাই, তো রাত 2টা পর্যন্ত কিন্তু আমরা ওই জায়গায় সময় কাটাই। এবং ওই যেটুকু লাশ নিয়ে গেছে, ওই বাসার মধ্যে আশপাশের লোকজনদের ভিড়। আগে যখন মানুষ মারা যেত ওই সময় মানুষরা এক জায়গা থেকে আরেক জায়গায় ভিড় করে একাকার অবস্থা ছিল। এখন তো কেউ মারা গেলে টেরই পায় না কেউ, এবং কেউ মারা গেলে কাছেও আসে না, কত কিছুর ভয়। তো আমি জাস্ট এতটুকু বলবো যে এই ধরনের মৃত্যুগুলো কিন্তু আমাদের দেশে হরহামেশাই হয়ে যাচ্ছে। সেগুলোকে শাক দিয়ে মাছ ঢাকা। অনেকে বলে যে আমি মেরেছি। এই ধরনের জিনিসপত্র যদি কাউকে হাজির করা হয় সে বলতে পারে। আবার ওই যে দেখালেন বলে যে লাশ হাতে করে নিয়ে এসছে কবর থেকে উঠিয়ে, হয় অনেক সময় এগুলি সম্ভব না, এগুলি অবশ্যই এগুলি মায়ার খেলা। তারপরও কিছু ঘটনা তো ঘটছে। তো আশপাশে যেসব ঘটনা ঘটছে সেগুলো আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন যদি আপনার কাছে থেকে থাকে। যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম হচ্ছে মাহির। তো মাহির সাহেব হচ্ছেন আমারই এক পরিচিত, অনেকগুলার ভায়া হয়ে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। ওইটা ওনার মামার বাসা কেন্দ্রিক একটি ঘটনাটা যখন উনি ক্লাস 4-5-এর দিকে পড়ে আর কি। তো উনি যখন ক্লাস 4-5-এ পড়ে তখন এটা 1992 অথবা 3 হবে, কারণ উনি 1998-এ এসএসসি দিয়েছেন, ইন্টার ম্যাট্রিক দিয়েছেন। তো 1992-3 হওয়ার সম্ভাবনাই বেশি। তো উনি আমাকে বলেছেন যে তখন তো ছোট ছিলাম, তো একটা আজব ঘটনা মামার বাসায় ঘটে গেছে। সেই জন্য তাদের মনে ছিল যে তারা এরকম শুনেছে, ঘটনা ঘটেছে। তারা যায় এবং যাওয়ার পরে সেখানে যেই চিত্র দেখে সেটা অনেকটা আনএক্সেপ্টেবল। আসলে সেদিন তার মামাতো ভাইয়ের ওয়াইফ মারা যায়। তো তারা খবর পায় এরকম যে আসলে ফারজানা মারা গেছে, তোমরা আসো। উনি ছিলেন প্রেগনেন্ট। তো ওনার শরীর উনি বলেছেন যে আমরা জানতাম যে ওনাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। তো আমরা ছোট মানুষ, আমরা জানি যে আমার মামাতো ভাইয়ের বাচ্চা হবে। তো ওনার মামা থাকতেন হচ্ছে একটা যেহেতু সে গভর্নমেন্ট চাকরি করতেন, তখন ও রিটায়ারমেন্টটা যান নাই। তো মামার যে কলোনিটা ছিল, আসলে কলোনি না, কলোনির পিছনের দিকে বড় অফিসারদের বাড়ি, পুরান বাড়ি আর কি। সেই পুরান বাড়িটার পিছনে চারিপাশে বিশাল জায়গা, কিন্তু বাসাটা বেশ বড়। দারোয়ান আছে, বড় গেট আছে, পিছনে একটা গাড়ি রাখার জায়গা আছে। আর 20 থেকে 30 হাত দূরে একটা দেয়ালটা ক্রস করলে কলোনি, যেখানে 3য় শ্রেণীর কর্মকর্তারা কর্মকর্তাদের ওইটা হচ্ছে ফ্ল্যাট, মানে তাদেরকে ফ্ল্যাট দেওয়া হতো। আর যারা বড় অফিসার ছিল তাদেরকে এরকম বাসা দেওয়া হতো। তো তার মামাতো ভাই হচ্ছেন 4টা মামাতো ভাই। যিনি মামাতো ভাই তার স্ত্রী প্রেগনেন্ট ছিল,
তো তারা জানে যে বাচ্চাটা হয়েছে, কিন্তু মারা গেছেন হচ্ছে বাচ্চার মা। কিভাবে মারা গেছেন সেটা তো তখন ছোটবেলায় এত কিছু বাবা মা তাদেরকে বলতো না কিভাবে মারা গেছেন। তো এইটার জটলাটা খোলে হচ্ছে যখন তার ওই বাসায় যায় তখন, এবং যতটুকু বোঝা যায়, উনি যতটুকু ছোট বয়সে যতটুকু বুঝেছে এবং বড় হয়ে যেটা ক্লিয়ার করেছেন আর কি, যে ওনার বাচ্চাটা যখন, ওই মামাতো ভাইয়ের বাচ্চাটা যখন জন্ম হচ্ছিল, তখন যে ম্যাটারনিটি হসপিটালে নেওয়া হয়েছিল, সেই ম্যাটারনিটি হসপিটালের যেই নার্স অথবা যারাই কাজ করেছে ডেলিভারি করাতে, তারা বাচ্চাটাকে বের করেছে ঠিকই, কিন্তু ভেতরে নার কাটার বদলে তারা একটু বেশি ভিতরে ডিপে কেটে ফেলে, কিছু একটা কেটে ফেলে, যেটা তিনি প্রপারলি তখনও বলতে পারছিলেন না। প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল, কিন্তু এই ব্লিডিংটা তারা স্টপই করার চেষ্টা করছিল, বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু তাকে কম্পেনসেট করার চেষ্টা করছে না, অথবা তাকে ওই ব্লিডিং হওয়ার কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটা যে অ্যারেঞ্জমেন্ট সেটা তাদের ছিল না। তো অতিরিক্ত রক্তক্ষরণের কারণে একটা সময় বিকাল 4টা নাগাদ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো হাসপাতালে তখন নিতে আসে, কারণ ওই মুহূর্তে আর যে মানে তারা বুঝতে পারছিল না ভেতরের কী অবস্থা। তারা জানে বাচ্চা একটা মেয়ে হয়েছে, এবং ভেতরের কী অবস্থা সেটা তারা জানে না। তো যখন বলল যে আপনারা হাসপাতালের ব্যবস্থা করেন, হাসপাতালে নিতে হবে, রোগীর অবস্থা ভালো না, তখন তারা আসলে হাসপাতালে নিতে যায়। এরা ভিতর থেকেই সম্পূর্ণ ম্যাটারনিটি হসপিটালের যারা কাজ করেছেন তাদের দোষ। তো হাসপাতালে যখন নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল, বুঝতে পেরেছে অবস্থা ভালো না, কারণ উনি একটু শ্যামলা ছিল, তো তার তার মামাতো ভাইয়ের বউ, তো তার শরীরটা পুরাটাই সাদা হয়ে গেছে, একদম রক্ত কিচ্ছু ছিল না শরীরে, প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে। তো হাসপাতালে নেওয়ার পরে তারা তো আর বুঝতে পারছিল না অ্যাম্বুলেন্স মুভমেন্টের কারণে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলে যে উনি তো আর বেঁচে নাই। তো তখন ওই ডিটেলস বলতে হলো কী কারণে কি হয়েছে। তো বাচ্চাটা তার মাকে দেখেনি, এবং মাটাও তার বাচ্চাটাকে দেখতে পারেনি আর কি। এরপরে তার জ্ঞানই ফেরে নাই। তো পরে লাশ, ডেড বডি যখন বাসায় নিয়ে আসা হয়, যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তিনি, তারাও, তার বাবা, তার মা, মানে মাহির ভাই বা তার বাবা, তার মা, সবাই মিলে, তার বোনটা তখন ছোট ছিল, একসাথে তখন ওই তাদের মামার বাসায় যায়। তো মামার বাসায় যাওয়ার পরে লাশ বাইরেই রাখা ছিল। তো যেহেতু শীতকাল, তো তারা লাশটা বাইরেই রেখেছিল, আর তারা প্ল্যান করছিল লাশ নিয়ে যাবে গ্রামের বাড়িতে। ওনাদের বাসার বর্ণনাটা যদি দেওয়া যায় তাহলে ঠিক এইভাবে দেই। তখন বাসা ভর্তি প্রচুর মানুষ, ওনারা পৌঁছাতে লাশের গোসল অলরেডি হয়ে গেছে। কিন্তু গোসল হলে কি হবে, লাশটাকে তারা বাইরে রেখেছে চাপাতি দিয়ে, কারণ তারা ওই মুহূর্তে রওনা দিতে চাচ্ছিল না গ্রামের বাড়িতে। তারা চাচ্ছিল একটু দেরি করে রওনা দিতে, একটু রাতটা গভীর হলে রওনা দিতে, তাহলে গ্রামের বাড়ি পৌঁছাতে গ্রামের বাড়ি হচ্ছে সেই বাগেরহাটে। তো গ্রামের বাড়ি পৌঁছাতে সময় লাগবে 1992-3 এর কথা। তখন এই যে ব্রিজ, এত ভালো যাতায়াত ব্যবস্থা ছিল না। যাতায়াত ব্যবস্থার আসলে উন্নতি হয়েছে, বা যাতায়াত ব্যবস্থার একটা প্রপার ডিস্টেন্স কমে এসছে আসলে 98-99 পরে। তখন এই ফেরি ছিল মোস্ট অফ দ্য টাইম, ইভেন ঢাকা থেকে সিলেট যেতেও অনেক সময় লাগতো। তো ওই বাগেরহাট প্রচুর অনেক দূরে। তো তারা এরকম গাড়ি ভাড়া করে, 3-4টা মাইক্রোবাস ভাড়া করে, আর হচ্ছে একটা ট্রাক ভাড়া করে। তো ট্রাক, মাইক্রোবাস সবই চলে আসছে, কিন্তু তারা আসলে লাশ নিয়ে রওনা দিতে চাচ্ছিলেন যে এখনই যদি লাশ নিয়ে রওনা দিই তাহলে এই লাশটাকে নিয়ে বাড়িতে পৌঁছায় সেই দেখা যাবে ভোরবেলা হয়ে গেছে। এর থেকে হলে একটু পরে রওনা দিই, তাহলে একটু সকাল হলে জানাজাটা দিতেও সুবিধা হবে, প্লাস লোকজন অনেক বেশি পাওয়া যাবে, এরকম চিন্তা করে আর কি। তো মাহির ভাইদের পৌঁছাতে এরকম সন্ধ্যা 7-8টা বেজে যায়। আর লাশ তখন বাসায় তারা নিয়ে এসছে, গোসল করানো শেষ হয়ে গেছে। লাশ তখন তাদের বাসাটার বারান্দায় রাখা। তাদের বাসাটার বর্ণনা যদি আমি স্কোয়ার হিসেবে দিই, তাহলে বাসাটার মেইন গেট দিয়ে ঢোকার পরে গাড়ি ঢোকার যে পাথওয়েটা, গাড়ি বাসা দিয়ে ঢুকে ডান দিকে গাড়ি ঢোকার পাথওয়ে। তো আগেকার দিনের গ্রিলের গেটগুলো যেমন ছিল, 4 কোণা গ্রিলের গেট, সেই গেটের বাইরে বারান্দাটা বেশ বড়, ওখানে 2টা সোফা রাখা, বিশাল বড় বারান্দা আর কি। সেই বারান্দা দিয়েই ঢুকা যায় বাসার বিভিন্ন রুমে।
তো সরকারি বাসা, তো বাসা দিয়েই মানে একটা বাংলো টাইপের, বাট বাংলো না। তো বাসা ওই বারান্দা দিয়েই বিভিন্ন রুমে যাওয়া যায়। তো বাসার বাইরেই ওই বারান্দাতেই লাশটা রাখা ছিল। তো বাসার অনেক মানুষজন কান্নাকাটি, একটি ইয়াং বয়সের মেয়ে মাত্র 26 বছর বয়সে মারা গেছে। এটা একটা মেয়েটা শিক্ষিত ছিল, তার মামাতো ভাইয়ের বউটা শিক্ষিত ছিল এবং ভালো একটা মানুষ ছিল। তো তারা পৌঁছানোর পর তো কান্নাকাটি, সব ভিতরে অবস্থা খুবই খারাপ। তো তাদের বাসার বর্ণনার পিছন দিকে আমি বলেছিলাম অনেক গাছগাছালি ভরা, বেশ বড় বড় গাছগাছালি। তো তাদের বাসার উপরে ছাদের উপরে একটা ছোট্ট রুম ছিল, যেখানে 4 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট যে ভাই, সেই ভাইটার উপরে রুমে থাকতো। বাকি 3 ভাইদের মধ্যে ওই সিঁড়ি বরাবর নিচতলা একটা রুম ছিল, সেখানে থাকতো আরেক ভাই। আর ভেতরে 2টা বেডরুমের মধ্যে, তাদের টোটাল 6টা বেডরুম ছিল ওই বাড়িটার মধ্যে। তার মধ্যে 2টা বেডরুমে থাকতো 2 ভাই। একটা বাথরুম, যেখানে বাথরুম অ্যাটাচ, সেটাতে থাকতো বড় ভাই, যেহেতু সে ম্যারিড ছিল। বাকিরাই তখনও কেউ বিয়ে করে নাই। তো লাশ তো ওখানে রাখা। মাহির সাহেব হঠাৎ করেই চিৎকার চেঁচামেচি শোনা শুরু করলো বাসার ছাদের উপরে। যারা ছাদের উপরে ছিল, কিছু আত্মীয় স্বজন ছাদের উপরে হাঁটা চলাফেরা করছিল, কথাবার্তা বলছিল। তারা সবাই লাশের সাথে গ্রামের বাড়ি যাবে। তারা হঠাৎ করে চিৎকার দিয়ে বাসার নিচে আসে। এর মধ্যে মামাতো ভাইয়ের যে বউ মারা গেছে, সেই বউয়ের আপন ভাইকে সান্ত্বনা দিচ্ছিল বাসার ছাদের উপরে। ওই বাসার ছাদের উপরে সান্ত্বনা দিচ্ছিল মাহির ভাইয়ের যে আপন মামাতো ভাই, তারই ছোট ভাই, মানে ইমিডিয়েট ছোট ভাই। সান্ত্বনা দিচ্ছিল যে এটাকে অ্যাকসেপ্ট করে নাও, এটা পারিবারিকভাবে সান্ত্বনা দেওয়া হচ্ছিল আর কি। ওরা হঠাৎ করে দেখে বাসার ঠিক পেছন দিক দিয়ে একদম লাস্টে যে দেয়াল, সে দেয়ালটা মানে ওই জায়গাটা ঘাস, মানে কয়েকটা গাছ ক্রস করে ঘাস মারিয়ে তারপরে সে যে দেয়াল, অনেক দূরে দেয়ালটা। তো সেই দেয়ালের পাশ দিয়ে একজন মহিলা হেঁটে যাচ্ছে। ওই পাশ দিয়ে আবার ল্যাম্প পোস্ট ছিল, কয়েকটা ল্যাম্প পোস্ট ছিল। সেই ল্যাম্প পোস্টের আলো ধরে বোঝা যাচ্ছে একটা মহিলা হেঁটে যাচ্ছে। ওই মহিলা পুরা অবিকল, হুবহু সেই মামাতো ভাইয়ের বউ ফারজানার মতো দেখতে, অবিকল। ল্যাম্প পোস্টের কারণে বোঝা যাচ্ছে, ল্যাম্প পোস্টের আলোতে পাশ দিয়ে ওইখানে রাস্তাটা মাটির বলতে জায়গাটা মাটির। তো হেঁটে 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 ওই জায়গাটা অনেক হাঁটা চলাফেরা করা হয় শর্টকাট নেওয়ার জন্য, পিছনে যাওয়ার জন্য। অনেকেই এই বাড়ির ভেতর দিয়ে মাঝে মাঝে ঢুকতো। তো ওখানে দারোয়ান আছে, পরিচিতদেরকে মাঝে মাঝে ঢুকতে দিত। তো ওখানে একটা ওয়াকিং পাথওয়ে আর কি। তো ওরা দুজন যখন এটা দেখে, তারা তখন অনেকটা চিৎকার দিয়ে বাসার নিচে নেমে আসে। বলে কি হয়েছে? বলে যে আমি এরকম দেখেছি যে ওনারা দেখেছে যে ওই ফারজানা যিনি মারা গেছেন, তাকে তারা দেখতে পাচ্ছে ল্যাম্পপোস্টের পিছনে চার কোণায় 4টা ল্যাম্পপোস্ট। ওই ল্যাম্পপোস্ট বরাবর তাকে সে পুরা বাড়িটা মানে ঘুরছে। ওই দেয়ালের পাশ দিয়ে হেঁটে 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 পুরো বাড়িটা তিনি ঘুরছেন। তো তারা খুব ভয় পেয়ে নিচে নেমে আসে। স্পেশালি নিচে যে রুমটা, আরেকটা রুম ছিল, সেই রুমের কাছে এসে তারা বলতে থাকে যে আমরা এরকম দেখেছি উপরে। তো তারা ভয় পেয়ে যায়। তারা তো প্রাপ্তবয়স্ক, তাদের তো আসলে ভয় পাওয়াটাকে সবাই পজিটিভলি নিয়ে বসে সেই জায়গাটায়, কারণ ওই জায়গাতে একজন মানুষ মারা গেছে। তো কোরআন শরীফ পড়ছিল মাদ্রাসার ছেলে পেলে, তারপরে মাদ্রাসার মুয়াজ্জিন, খাদেম, তারা সবাই কোরআন শরীফ পড়ছিল। আসলে সেই মামাটা ওনাদের জন্য অনেক করে বিধায় বাসা ভর্তি তখন ওই মসজিদের লোকরা তখন কোরআন শরীফ পড়ছে। বাসার সবাই তসবির পড়ছিল। তখন বাজে রাত 11টা। বাসার ছাদের মধ্যেও কয়েকজন মুরব্বী বসেছে, চেয়ার দেওয়া হয়েছে ছাদে বসার জন্য মুরব্বীদের। তো শীত, তো বাসার ভেতরেও বসা যাচ্ছিল না, এর থেকে ওনারা ছাদের মধ্যে বসেন। ছাদের মধ্যে একটা ছোট্ট একটা জায়গা ছিল যেখানে লাকড়ি দিয়ে আগুনও জ্বালিয়ে দেওয়া হয়েছিল যাতে একটু গরম লাগে। তো তারা ওই জায়গাটায় যেয়ে সবাই কুণ্ডুলি পাকিয়ে বসে। ছাদের ওই এক কর্নারে, বাসাটার ঠিক নিচে, মাহির ভাইয়ের বাবা যখন ছাদের কর্নারে কথা বলছিল, মুরব্বীরা কথা বলে না, মানে যারা মারা যায় ওখানে তো অনেকেই অনেক কথা বলে। আর পুরো বাসা জুড়ে তো ডিসকাশন চলছে কীভাবে মারা গেছে, তাদের দোষ, তাদের নামে পুলিশের কেস, পুলিশও আসে, পুলিশের কেস, সব কত কিছু চলছে তখনও। ওই কানেকশন হঠাৎ করেই মাহির ভাইয়ের বাবা নিচে দেখে যে যেই মামাতো ভাইয়ের স্ত্রী ফারজানা, উনি বাসার পিছনটা গাছের চারিপাশে
কেমন একটা ঘুরপাক খাচ্ছে এবং গাছের পাশে চুপ করে বসে আছে মানে হেঁটে এসে চারিপাশটা হেঁটে এসে গাছের নিচে এসে বসছে। গাছটা ছিল সম্ভবত রাবার গাছ অথবা জাম গাছ, প্রপারলি তার মনে নাই। গাছটা বেশ বড়, মানে বেশ বড় সড়ো গাছ একটা। তো তার বাবা তার নিজের বাবা সেটা দেখে। তো বাবা কি করে, কাউকে কিছু না বলে বাসার পিছনটা এসে হেঁটে হেঁটে যায় দেখার জন্য। তো পরিষ্কার সেখানে যে দেখে কেউ নাই। তো সবাইকে তিনি বাসায় ঢুকে সবাইকে বলেন যে সবাই দোয়া দুরুদ পড়তে থাকো, বাসায় দোয়া দুরুদ পড়াটা খুব দরকার, কেউ টাইম ওয়েস্ট করো না, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, আর সবাই ফারজানার জন্য দোয়া করতে থাকো। ছোট বাচ্চাটাও তো নিয়ে আসা হয়েছে বাসার মধ্যে। ছোট বাচ্চাটা তো একদমই ছোট, সেই বাচ্চাটা তো মাকে দেখে নেই, ওর পাশেই চারিপাশের লোকজন ঘিরে ছিল, তো যাতে ওর ডিস্টার্ব না হয় সেটাও সবাই লক্ষ্য করছিল। তো সব মিলে প্যাচের মধ্যে পড়ে গেছে সবাই। তো ঠিক রাত তখন 12টা, 12:30 তারা মোরলেস সবাই রেডি হয়ে যায় যে এখন তারা রওনা দিবেন। এই ছোট বাচ্চাটাকেও নিয়ে যাওয়া হয়, কারণ তখন বাসায় কেউ থাকার লোক ছিল না। তো সবাই মিলেই রওনা দেয় বাগেরহাটের উদ্দেশ্যে। তো যেহেতু মাহির ভাইয়ের বাবা জানতো না তার মাহির ভাইয়ের ইমিডিয়েট ছোট ভাইয়ের পরের দিন পরীক্ষা ছিল, এবং তিনি আসলে পরীক্ষাটা দিবে না বলেই রওনা দিয়েছিলেন চিন্তা করে। কিন্তু মাহির ভাইয়ের বাবা বলে যে না, পরীক্ষাটা তোমাকে দিতে হবে, এই পরীক্ষাটা না দিলে সমস্যা, তুমি এক কাজ করো, তুমি থেকে যাও, তুমি কালকে চলে আসিও, পরীক্ষা দিয়ে পরশু দিন চলে আসো, মিলাদের দিন চলে আসিও, এরকমভাবে বলে। তো অনেকটা জোর জবরদস্তি করেই মাহির ভাইয়ের সেকেন্ড মামাতো ভাইটাকে তারা বাসায় রেখে যায়। সাথে ওই বাসায় যে কাজের ছেলেটা ছিল, সেই কাজের ছেলেটা সহ এই পুরা বাসাটার মধ্যে তাদেরকে রেখে তারা চলে যায়। লাশ নিয়ে রওনা দিয়ে দেয়। এখন এতক্ষণ সেই লাশটা তাদের বাসায় ছিল, এবং পুরো বাসাটার মধ্যে এতক্ষণ মানুষ ছিল না, একটা মানুষ নাই। যারা এসছে তারা সবাই রওনা দিয়েছে, পুরুষরা ট্রাকে করে রওনা দিয়েছে, এবং মহিলারা যারা আছে, যারা গেছে, ছোট বাচ্চাটা সহ সবাই ওই ছোট গাড়িতে রওনা দিয়েছে, ছোট মাইক্রোবাসগুলোতে রওনা দিয়েছে। টোটাল 4-5টা মাইক্রোবাস নেওয়া ছিল। তো মাহির ভাইও তখনও তার মনে আছে যে মাহির ভাইও রওনা দিয়েছে তার নানার বাড়ির উদ্দেশ্যে। তো ওইখানে তারা লাশ নিয়ে যাচ্ছে বাসাটার মধ্যে। আপনি যদি চিন্তা করেন, আমি আপনাকে জাস্ট একটু চিন্তা করার জন্য বলছি, যদি আপনার কোনো আত্মীয় বাসায় মারা যায় এবং সে মারা যাওয়ার পর তার লাশটা রাতের বেলা নিয়ে যাওয়া হয় দাফনের উদ্দেশ্যে, গ্রামের বাড়িতে অনেক দূরে, পুরো বাসাটাকে আপনার বাসাটার মধ্যে আপনাকে একা রেখে যাওয়া হয়, তাহলে আপনি কিভাবে জিনিসটাকে ফিল করবেন? তার মনের মধ্যে তো এমনিতেই ভয় ঢুকে আছে, এমনিতেই তিনি একটা ঝামেলা তিনি দেখেছে। রাত তখন তারা 2টা বা 1টা 1:30 বাজে, তারা ঘুমাচ্ছিল না, গল্পের বই পড়ছিলেন। চিন্তা করছিলেন কিছুক্ষণ গল্পের বই পড়ে মেইন বই পড়বেন, কারণ সারাদিনে মারা যাওয়ার কারণে এদিক সেদিক হাসপাতালে যাওয়ার কারণে পড়াশোনা হয় নাই। তো তারা চিন্তা করে যেহেতু আছি বাসায় পড়তে থাকি। এর মধ্যে কাজের ছেলেটা সারাদিন তো অনেক ব্যস্ততার মধ্যে গেছে, অনেক কাজকর্ম করেছে। আসলে এইসব জিনিসের কাজের ছেলেদের উপরে বেশি প্রেশার যায়, এই দোকানে যাওয়া, এইখানে পাঠানো, তাদের বাসার আশেপাশে দোকানপাট নাই, অনেক দূরে যেতে হয়। ছেলেটা গেছে টায়ার্ড হয়ে, ছেলেটা বাসায় ঘুমায় গেছে তার, এবং একই রুমের মধ্যে তারা ছিল। যে রুমে বাচ্চাটা ছিল তাদের বড় মাস্টার বেড, সেই রুমে সেই বাচ্চাটা যে জায়গায় ছিল সেই জায়গায় তারা ঘুমিয়েছে। ওই ছেলেটাকে বলেছে তুই ঘুমা সোফার মধ্যে, আমি খাটের মধ্যে ঘুমাচ্ছি। তো পুরো বাসাটা তো তালা দেওয়া, লক করা। ওই দারোয়ানটা ছিল বাসার বাইরে। দারোয়ানটা ওই সময় আসলে রাতের বেলা সেদিন ছিল কি ছিল না সেটা তারা জানে না। মাঝে মাঝে সেই লোকটা গেট লক করে এদিক সেদিক চলে যায়, ঘুরতে ঘুরতে চলে যায়, বা পরের দিন সকালবেলা আসে, এরকম মাঝে মধ্যে হয়েছে। তো যদি দারোয়ানটা থাকতো সেও আসতো এদিক সেদিক পড়তে। তার এই বাসার মধ্যে কোরআন শরীফ যারা পড়ছিল তারা আসলে 1টার দিকে কোরআন শরীফ পড়ে চলে যায়, বলে যায় আমরা পরের দিন সকালবেলা আবার আসবো। তো তারা কোরআন শরীফ পড়ে চলে গেছে রাত্রে 1টায়। হঠাৎ করেই গেটের মধ্যে নক নক শব্দ। এই ধরনের কেসগুলোতে যারা বাসায় মানুষ মারা যায়, এই চোর ডাকাতের চোখ থাকে, নজর থাকে বাসায় ডাকাতি করবার জন্য। হঠাৎ করে দরজায় নক নক শব্দ। তাদের যে তালাটা ছিল তালাটা দিয়ে গেট কেউ বাড়ি দিচ্ছে খোলার জন্য। তো পুরো বাসাটা অন্ধকার। তারা যে রুমে ছিল সেই রুমে তারা লাইট জ্বালিয়ে ঘুমিয়েছিলেন, তারা ভয় পাচ্ছিলেন।
তো তাদের বাসার ইচ্ছে মানে যে কাজের ছেলেটা ছিল, কাজ করতো, ছেলেটার নাম ছিল সোহেল। এই সোহেল উঠ তো, এই উঠ। তো সোহেল তো সারাদিনের অনেক টায়ার্ড, ও কোনো মতে ওঠে। এই যা তো দেখতো দরজার কে নক করে। তো সোহেল বলে যে ভাই আমি একা যাবো না, আপনি আমার সাথে চলেন। ও ঘুমের তালে চোখ কসলাতে কসলাতে গেটের বাইরে যায়, দেখে কেউ নাই। অথচ গেটটা তখন কেউ খুবই জোরে জোরে নক করেছে। তো ওই গেট যেহেতু কেউ নাই, তারা কি করে, বাইরের যে লাইটটা, যেই জায়গায় লাশ রাখা ছিল সেই জায়গায় তারা লাশের যে খাটিটা, তখনও মসজিদের খাটিয়াটা ফেরত দেওয়া হয় নাই, তো মসজিদের খাটিয়ার উপরে যে কফিনটা খাটিয়ার উপরে রাখা ছিল, এবং ওইখানে তারা কোনো জানাজা দেয় নাই। জানাজা দেবে একদম গ্রামে নিয়ে। তো ওইখানে তারা ওই যে জায়গাটায় লাশের খাটিয়াটা ছিল, সেই লাশের খাটিয়াটা ক্রস করার সময় তার বড় ভাইয়ের রুম পড়ে। বলেছিলাম না যে বাসার মধ্যে ঢুকতেই বড় বারান্দা, প্রতিটা বারান্দাতে প্রতিটা রুমে যাওয়া যায়। মাঝখান দিয়ে ঢুকে ডাইনিং স্পেসে ঢোকা যায়, ডাইনিং স্পেস থেকে সরাসরি রান্নাঘরে যাওয়া যায়, আবার ক্রস করে একদম সোজা রুমে বাম দিকে গেলে মাস্টার বেডরুম, এরপর একটা ড্রয়িং রুম, এরকম আর কি। সরকারি বাসা তো ডিফারেন্ট প্ল্যানিংয়ে, অনেক আগের তৈরি বাসা। তো তার বাসায় যে ওইখানে যাওয়ার সময় তার ভাইয়ের রুমটা খোলা ছিল, তার বড় ভাইয়ের রুমটা খোলা ছিল। তো মাহির ভাই বলেন যে আমার এখনও মনে পড়ে, আমরা যখন বাগেরহাট থেকে আসার পর যখন জিনিসটাকে আমরা অনেক কিছু মিলানোর চেষ্টা করি, তখনই আমরা আসলে বুঝতে পারি যে কিছু একটা ঘটেছে আমাদের সাথে। বলে যে উনি যখন চেক করলো কেউ নাই, তখন তারা একসাথে ওই রুমটা ক্রস করার সময় তিনি দেখেন যে তার ফারজানা ভাবি ওই খাটের উপরে, খাটটার একটা পোর্শন দেখা যায় ওই রুমটা ক্রস করার সময়, খাটের উপরে চুপ করে নয়া বধূরা যেভাবে বসে থাকে ঠিক সেভাবেই ওই খাটের উপরে চুপ করে মাথা নিচু করে বসে আছে। রুমের লাইটটা জ্বালানো, রুমের লাইটটা তারা বন্ধ করেছে কিনা সেটা তার মনেও ছিল না। তার মনে ছিল যে আশপাশের রুম সব বন্ধ করা ছিল, লাইট বন্ধ করা ছিল, কিন্তু ওইটা যে বন্ধ করা ছিল কি ছিল না এটা তার মনে নাই। যে মাঝখানে বসে আছে এবং সেই জায়গার থেকে তিনি পরিষ্কার তার ভাবিকে দেখতে পাচ্ছে। এটা দেখার পর তিনি খালি ওই ছেলেটাকে ধাক্কা দিয়ে সামনে যা রুমে যা তাই রুমের দরজাটা বন্ধ করে দেন। এরপরে সারাটা রাত তার কাছে মনে হচ্ছে ছাদের উপর কেউ হেঁটেছে, এবং কিছুক্ষণ পরপরই তার মনে হচ্ছে জানালা দিয়ে কেউ উকি দিচ্ছে এমন জায়গাটা দিয়ে। জানালাটা বন্ধ করার পরও মনে হচ্ছিল যে পাশ দিয়ে যেন কেউ উকি দিচ্ছে, জানালাটা খোলার চেষ্টা করছে। জানালাটা কাঠের ছিল এবং জানালাটা খুললেই ওই বাচ্চাটা যে জায়গায় শুয়েছিল, বাচ্চাটা ঠিক ওই যে জায়গাটা শুয়েছিল ওই বরাবর জানালাটা। এর অন্য কোনো জানালার মধ্যে নক না, কিন্তু মনে হচ্ছিল যে এই জানালা দিয়ে কেউ এখনই এসছে, একটু উকি মেরে গেল, এখনই হয়তো আবার নক করবে। তাই তিনি খুব ভয়ে কাঁপতে থাকেন, ভয় পেয়ে গেছিলেন। ভাগ্যিস ভালো তার বাবা মার রুমে ফ্রিজ ছিল, তখনকার আমলে তখন তার বাবা মার রুমে ফ্রিজ ছিল। সেই ফ্রিজের ভেতর থেকে পানি বের করে পানি খাচ্ছে এবং হাত পা তাদের খুবই কাঁপছে, মানে তারা আসলে নিতে পারছিল না। পুরো বাসাটা ঠান্ডা হয়ে ছমছম করছিল। মনে হচ্ছে এই মুহূর্তে কেউ আসে তাদেরকে ধরবে, বা কেউ তাদের সামনে আসবে, ধরবে, তাদেরকে খুন করবে। এই জিনিসগুলো তখন মাথায় আসেনি। মাথায় এসছে এখনই যদি সামনে কেউ চলে আসে হুট করে, তখন কি হবে? কারণ কেউ কখনো এসব গায়েবী জিনিস দেখতে চায় না, অনেক কথা বলে, দেখতে চায় না। তো ছেলেটা অনেক ভয় পাচ্ছিল। রাত্রে 3:30-4টার নাগাদ ফজরের আজান হয়, 5টা 5:30, শীতকাল তো 5টা 5:30, 6টার দিকে ফজরের আজান হবে, এরকম টাইম আর কি। তো রাত্রে 3:30 বাজে, গভীর রাত তো বড়, তো শীতকালীন গভীর রাত, কুয়াশার মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড শীত পড়ে গেছে। এবং ওই দিন শুরুতে রাতের বেলা এত শীত ছিল না, মিড নাইটে রাতে 3টা 4টা দিকে ভোরের যে ঠান্ডাটা সেটা লেগে গেছিলো তাদের। তখন লেপ টেপ গায়ে দিয়ে মানে শরীরের জাম্পার পরে লেপ গায়ে দিয়ে তিনি শুয়েছিলেন। ওই কাজের ছেলেটাকেও তিনি দিয়েছেন গায়ে দেওয়ার জন্য, কারণ ছেলেটা শীতে কাঁপছিল, হচ্ছিল না ওর কাঁথায়। তো সে ওকে একটা লেপ দেয়। তো তারা লেপের মাথা নিয়ে মাথার ভিতর, মানে লেপের ভিতরে মাথা ঢুকিয়ে শুয়েছিল যে এখন যে অবস্থা, এখন আমি আর মাথা তুলব না। কোনো মতে সে ঘুমাতে পারলো না। মনে হচ্ছিল ছাদের উপরে কেউ হাঁটছে, ছাদ থেকে আস্তে করে সিঁড়ি দিয়ে নিচে কেউ নামছে।
নিচে নেমে দরজা, তাদের যে রুমটা আছে সেই রুমটা দিয়ে একটু উকি দিল। তাদের আবার রুমের সিট কিনেছিল নষ্ট, রুমটা দিয়ে হয়তো বা কেউ উকি দিল, রুমটা ফাঁকা করে কেউ উকি দিল, কেউ হেঁটে তাদের ডাইনিং স্পেসে চলে গেল। এই শব্দগুলো একটা বাসায় আপনি যদি থাকেন, কোনো ফিজিক্যাল মুভমেন্ট থাকলে এই শব্দগুলো আপনি পাবেন। তিনিও পাচ্ছিলেন। মরা বাসা, মারা গেছে, ভয়টা বেশি লাগছিল। হঠাৎ করে ফজরের আজান হয়ে গেল, একদম ভোরবেলা ফজরের আজান হচ্ছে। তো এই সোহেল যে তাদের কাজের ছেলেটা ছিল, ওই ছেলেটা আবার নামাজে ছিল 5 ওয়াক্ত নামাজ পড়তো ছেলেটা। এখন ছেলেটা যাবে মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য। এত ঝামেলা, এত ঝক্কি ঝামেলার মধ্যেও ছেলেটা ফজরের জন্য ওঠে এবং তাকে ডাকে যে ভাই আপনি চলেন ফজরের নামাজটা পড়বেন। তো আপনি একা থাকবেন? তো উঠছিল না, বলে যে আপনি একা থাকবেন। তখন সে একটা সময় বলছে চল আমি যাব। যখন বাসাটা তালা দিয়ে তারা ফজরের নামাজ পড়তে মসজিদে যায়, মসজিদ থেকে তারা একজন হুজুরকে বলে যে আমাদের সাথে আপনাদের যেতে হবে, চলেন, বাবা বলছে কোরআন শরীফ পড়তে হবে, আপনারা চলেন। ওখান থেকে আরও কয়েকজন হুজুর এবং কিছু মাদ্রাসার ছাত্র নিয়ে আসা হয়, নিয়ে এসে তাদেরকে বসিয়ে দেওয়া হয়। এরপরে ওই দিন রাত্রেবেলা তারা আর কোনো কিছু ফেস করেনি। ওই দিন রাতে তাদের মনে হয়েছিল যে বাসার মধ্যে হয়তো ডাকাতি হবে, চুরি হবে, কোনো একটা কিছু হবে। মনে হচ্ছে ছাদের উপরে কেউ হাঁটছে, খসখস করে জুতা দিয়ে খসখস করে হাঁটার শব্দ, কেউ যদি জুতা ছেঁচড়িয়ে হাঁটে সেরকম শব্দ পাওয়া যাচ্ছিল ছাদের উপরে। আর কোনো ফিজিক্যাল মুভমেন্ট যেটা আমি বলেছি রুমের মধ্যে হচ্ছিল, মনে হচ্ছিল যে তার ভাবি যেভাবে হাঁটে ঠিক সেভাবেই কেউ একজন বাসার ভিতর হাঁটছে। কে হাঁটছে সেটা তো আর সম্ভব না বলা। তারা সারা রাত এটা নিয়ে মানে এই সাফার করার পর পরের দিনের বেলা সারাদিন ঘুমিয়েছে। এদিকে 4টা মাইক্রোবাস, একটা বড় ট্রাক। তো বড় ট্রাকের মধ্যে ডেড বডিটা নেওয়া হয়, তখন তো এরকম ফ্রিজিং ভ্যান ছিল না, আর যে শীত পড়েছে ফ্রিজিং ভ্যানের দরকারও ছিল না। তো তারা এরকম লাশ যারা ওই ট্রাকের মধ্যে উঠেছে, সব পুরুষ মানুষরা ট্রাকের মধ্যে উঠেছে, মাহির ভাইও ট্রাকের মধ্যে উঠেছে, সবাই ট্রাকের মধ্যে, ওই কয়েকটা বাচ্চা সহ ট্রাকের মধ্যে তারা ওঠে। এবং মহিলারা এবং যারা মহিলাদেরকে আবার গার্ড দিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিটা গাড়িতে 2টা করে ছেলে তারা বসিয়ে দেয়। একটা গাড়ি মোটামুটি খালি যায় তাদের সাথে, কারণ যারা ট্রাকে যাচ্ছে তারা যেন ওই গাড়িতে করে চলে আসতে পারে। আপনাদের এবার মনে আছে কিনা আমি বলি, 5 টনের যে ট্রাকটা আপনারা দেখতে পান সেটা একটু বড়। বেডফোর্ডের যে ট্রাকগুলো দেখা যায় ঢাকা শহরে, বাংলাদেশে, হলুদ কালারের 5 টনের যে ট্রাকটা ছিল সেইটা কিন্তু বেশ বড়। তারা আসলে 5 টনের ট্রাক ভাড়া করেনি, তারা ভাড়া করেছিল 3 টনের ট্রাক। ওইটাও একটু ছোট, নিচু, একটু চ্যাপ্টা টাইপের, ওইটা এখন আর দেখা যায় না। ওইটা 3 টনের ট্রাক ছিল, তারা ওইটা ভাড়া করে, কারণ 5 টনের ট্রাক ভাড়া করতে পারছিল না আর কি, সবাই চলে গেছে দূরে। তো তারা রওনা দেওয়ার পরে এরকম রাত্রে 1টা-1:30টার দিকে যে গাড়িটাতে মানুষ একটু কম ছিল, 3 নম্বর গাড়িটা, 4 নম্বর গাড়িটা মোরলেস খালি ছিল, ওটা শুধুমাত্র 2জন পুরুষ মানুষ ওটাতে করে যায় রাস্তা দেখায় নেওয়ার জন্য। তখন জিপিএস ছিল না, ম্যাপ দেখে রাস্তার সাইন দেখে পৌঁছাতে হতো। আর আরেকটা গাড়িতে ওখানে 3-4 জন মহিলা ছিল আর 2জন হচ্ছে পুরুষ মানুষ ছিল। যেই লাস্টের গাড়িতে 2জন পুরুষ মানুষ ছিল, ওইটাতে কোনো মহিলা মানুষ ছিল না। আর যারা 2জন ভদ্রলোক ওই গাড়িতে ওঠে তারা হচ্ছে ফারজানা আপুর মা এবং মাহির ভাইয়ের মামা। তারা 2 বেয়াই মিলে ওই গাড়িতে ওঠে, আর ওই গাড়িতে কেউ ছিল না। তারা চেয়েছে তারা একটু আলাদা করে রিল্যাক্স হয়ে লাশ নিয়ে তারা বাড়িতে যাবে। তো প্রত্যেকটা গাড়ি এরকম একসাথে করেই ছিল, ট্রাক সহ। ট্রাকটা ছিল একদম শেষের দিকে, গাড়িটা সবগুলো আগে ছিল। তো যেই গাড়িতে শুধুমাত্র 2 বেয়াই ছিল, মানে মাহির ভাইয়ের মামা এবং মাহির ভাইয়ের মামার বেয়াই আর কি, ফারজানা আপুর বাবা, তারা 2জন কথা বলতে একটার সময় ঘুমিয়ে পড়ে। তো ফারজানাপুর বাবা জাস্ট এতটুকু বলেছে যে আমার কাছে মনে হচ্ছে রাত্রে 2টা-2:30টার দিকে আমার মাথা যেভাবে ফারজানা বুলিয়ে দিত সেভাবে কেউ আমার মাথাটা পেছন দিক দিয়ে বুলিয়ে দিয়েছে। ওই গাড়ি মাইক্রোবাসের পেছনে কোনো মানুষ ছিল না, সে পেছনে শুধুমাত্র ট্রাকটা ছিল, লাশবাহী ট্রাকটা ছিল, পেছনে কোনো মানুষ ছিল না। মনে হচ্ছিল যে এখনই সে আদর করে বলবে যে বাবা তুমি কেমন আছো, বাবা তুমি কি করো। মনে হচ্ছিল যে তার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে, এবং হাত বোলানোর সময়
যেটা 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 শুনে কান্না করতে করতে আসলে তাদের সবার মাঝে মাথাটা খারাপ হয়ে যায় কান্না করতে করতে। কেউ একজন কান্না করছে, বলছে যে আমি ছেড়ে যেতে চাচ্ছি না, এরকম কিছু একটা তিনি বলেছেন। যে ওয়াইফটা এরকম, যে যিনি মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন সে কান্না করতে করতে হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু এই গাড়িতে কেউ ছিল না। পরে তিনি মাথা ঘুরিয়ে দেখে গাড়িতে কেউ নাই। ওই লাশের যে ট্রাকের লাইটটা গাড়ির পেছন দিক দিয়ে পড়ছে, পিছনে যে ট্রাকটা আছে সেটা দেখা যাচ্ছে, এবং মাথার মধ্যে টুপিওয়ালা মানুষজন সবাই ট্রাকের উপরে আছে সেটাও দেখা যাচ্ছে। তো তিনি আর কিছু করলেন না, কাউকে কিছু বললেন না, বাড়িতে পৌঁছান তারা। বাড়িতে পৌঁছাতে বাগেরহাটে তারা পৌঁছাতে সকাল 9টা বেজে যায়। 9টা-10টার দিকে তারা পৌঁছায়, এবং পরে দুপুরবেলা ওইখানকার স্থানীয় মসজিদে তাদের ওখানে স্কুল প্রাঙ্গণে জানাজা হয়। স্থানীয় প্রায় একটা মসজিদ আছে, মসজিদের মতোই পাশে স্কুল। জানাজা হওয়ার পরে লাশ দাফনস্থ করা হয়। এই পুরাটা লাশ মারা যাওয়া থেকে শুরু করে এই সম্পূর্ণ কেসটা ওই দিন জুড়েই, এরপরে কেউ কোনোদিন কোনো কিছু ফেস করে নাই। খালি ওই পাগলামো করেছিল হচ্ছে মাহির ভাইয়ের মামাতো ভাই, সে একটু পাগলামো করেছিল। এছাড়া তেমন কেউ কিছু বোঝেনি, দেখেনি। সে মাঝে মাঝে ছাদে যেত ফারজান আপুকে দেখার জন্য, যদি দেখা দেয় এরকম করতো আর কি, পাগলামি করতো। বাচ্চাটা ছোট ছিল আর অল্প বয়সে তার স্ত্রীকে হারিয়েছে, তার মধ্যে একটা পাগলামি নেচার চলে এসেছিল। পরে সেটা ঠিক হয়ে যায় অনেক পরে তো তাকে একটা বিয়ে করিয়ে দেওয়া হয় 5 বছর পর। ফারজান আপু মারা যাওয়ার 5 বছর পর, যখন ওই মেয়েটার বয়স যখন 5 বছর, তখন তাকে বিয়ে দেওয়া হয়। তো এইটা ছিল মাহির ভাইয়ের ঘটনা। মাহির ভাই বলেছেন যে আসলে অনেক সময় অনেক কিছু লাইফ পাল্টে দেয়। এরপর থেকেই হচ্ছে ওই মাহির ভাই মামাতো ভাই যে দ্বিতীয় জন, সে একদম 5 ওয়াক্ত দাড়ি হয়ে একবারে একাকার অবস্থা। তিনি অনেকটা চেঞ্জ করে ফেলেছেন নিজেকে। তিনি এখনও বলেন যে আমার এখনও পায়ের শব্দ মনে হচ্ছে যে ভাবি হেঁটে যাচ্ছে। বা ওনার ভাবির হচ্ছে ডান পায়ে একটা নুপুর পরা থাকতো, ফারজান আপু একটাই নুপুর পরা থাকতো, সেই নুপুরটা মাঝে মধ্যে যেরকম শব্দ করতো মনে হচ্ছে যে বাসার ভিতরে কেউ শব্দ করে তার ভাবি হেঁটে যাচ্ছে। কেউ হয়তো ফ্রিজটা খুললো। এটা শুধুমাত্র তারা সেদিনই বুঝেছিল। এরপরে আর কখনো তারা জিনিসটা নিয়ে ফিল করে নাই, বোঝেও নাই কখনো। হয়তো মানুষ বেশি ছিল, বোঝা দায় হয়ে গিয়েছিল। কেউ হয়তো বা পরে আর ফিলই করে নাই, কারণ আজকে মারা গেলে কালকে 4 দিন পরে মিলাদ হয়। মিলাদ হওয়ার পর থেকে যাই হোক, ওইটা মিলাদটা কোনো রিজন হচ্ছে ওই দিনের পর থেকে তারা আর কোনো কিছু ফেস করে নাই। দুই পাশ থেকেই তাদের কাছে মনে হয়েছিল যে লাশটার একটা উপস্থিতি তারা পাচ্ছে, এবং ফারজান আপুর উপস্থিতি পাচ্ছে। মুরব্বীরা যারা মহিলারা গাড়ির মধ্যে ছিল তাদেরও মনে হচ্ছিল হয়তো তাদের আশপাশে কেউ আছে, তারা এটা ফিল করেছে। সব কিছু ম্যাচ করানোর পর মাহির ভাইকে অনেক ধন্যবাদ তার ঘটনার জন্য। এবং আপনারা যারা আমাদের সাথে এখন এই মুহূর্তে শুনছেন, আমাদের কিন্তু আরও ঘটনা আছে, শেষ পর্যন্ত জাহিদ ভাইয়ের ঘটনা আছে। যারা আমাদের সাথে আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের লিঙ্কটি সবার মাঝে ছড়িয়ে দিন। একজন ভাইয়ের কথা বলতে চাই, শেয়ার করতে চাই, নাম প্রকাশে অনিচ্ছুক সেই ভাই আমাদেরকে লিখেছেন, আসসালামু আলাইকুম আলিফ ভাইয়া, গত রমজান মাসের প্রথম সপ্তাহে আমার একটি ঘটনা শেয়ার করা হয়েছিল, যেখানে আমার জীবনের করুণ পরিণতির কথা শেয়ার করেছি। গ্র্যাজুয়েশন পাশ করে 4 বছর যাবৎ বেকার অবস্থায় রাস্তায় ঘুরেছি। আশানুরূপ কোনো কিছুই হচ্ছিল না আমাকে দিয়ে। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার প্রোগ্রামে আমার ঘটনা প্রচারের পরের সপ্তাহে আমি দেশের একটি নামকরা প্রতিষ্ঠানে চাকরি পেয়েছি। আলহামদুলিল্লাহ। আমি কোনো প্যারানর্মাল বিষয়ে যাচ্ছি না, হয়তো আপনাদের কারো না কারো তো আল্লাহর কাছে পৌঁছে গেছে। আমি ভাইয়াকে বলি যে আমি আপনার নাম প্রকাশ করলাম না, কিন্তু আপনাকে একটা অ্যাডভাইস দেই যে আপনি এসব এটা অনেকটা শিরকের মতোই। আমাদের এখানে ঘটনা যাওয়ার কারণে আপনি চাকরিতে পেয়েছেন, জিনিসটা কিন্তু তা না। আপনার ভাগ্যেটা লেখা ছিল, আল্লাহ এইভাবে এটা সেট করেছেন। আমাদের দোয়াটা হয়তো বা আমাদের দোয়া করাটা একটা আপেক্ষিক বিষয়, কিন্তু আল্লাহ আপনার ভাগ্যটা নির্ধারণ করে দিয়েছেন এইভাবে যে আপনি যেভাবে চাকরি পাবেন আল্লাহ চাইলে সেভাবেই হবে। আমাদের এখানে ঘটনা পাঠানোর পরের সপ্তাহে চাকরি হয়েছে, সেটা একটা কোইন্সিডেন্স। সেটা আমি এটাকে শিরকের লেভেলে নিতে চাই না আর কি। তো এই জন্য আপনাকে অনেক থ্যাঙ্কস যে আপনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, এবং আমাদের এখানে আপনার ঘটনা এসছে, এবং আপনি আমাদেরকে মনে করে জিনিসটা বলেছেন। আপনার ইমোশনসটাকে আমরা
রেসপেক্ট করি এবং যেহেতু আপনি ঘটনা পাঠিয়েছেন আপনার কাছ থেকে আরও ঘটনা এক্সপেক্ট করি। তো যাই হোক, আমি এটা জাস্ট বলার জন্য বলা, আপনি যেহেতু আমাদের এপিসোড শোনেন এই জন্যই আপনাকে উদ্দেশ্য করে বললাম। চলে যাব পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ মাসুদ। উনি 10ম শ্রেণীতে লেখাপড়া করছেন, থাকছেন ঢাকার মিরপুর 14-তে। যে ঘটনাটি পাঠিয়েছেন এই ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার আধারা ইউনিয়নে। সঙ্গত কারণে গ্রামের নামটি উনি প্রকাশ করেননি। ঘটনাটি ওনার নানা এবং ছোট মামাতো বোনের সাথে ঘটেছিল। খুব বেশি দিন আগের কথা নয়, 2023 সালের সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ঘটেছিল ঘটনাটি। বর্ষাকাল। ওনার নানা সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো গরুর দুধ নিয়ে বাজারে যান। নিজেদের গরু রয়েছে, সেই গরুর দুধ দুইয়ে বালতিতে করে বাজারে নিয়ে যান। গরুর দুধ বিক্রি করে বাজার থেকে সকাল সকালই ফেরত আসেন। বাসায় এসে সকালের নাস্তা করেন। এরপর বাসায় এসে হালকা খাওয়া দাওয়া করে 15 থেকে 20 মিনিট বিশ্রাম নেন। এরপর হাতে একটা কাঁচি নিয়ে আর দড়ি নিয়ে বের হন নদীতে যাওয়ার জন্য। বাড়ির কাছাকাছি নদী রয়েছে। মূলত ওই নদীতে অনেক কস্তুরী ভেসে যায়। গরুর জন্য কস্তুরী সংগ্রহের জন্যই মূলত নদীতে গিয়েছিলেন। এই কস্তুরীগুলো উনি আস্তে আস্তে এক জায়গায় জড়ো করেন। অনেকগুলো জড়ো করে ফেলেছেন। আর নৌকাও সাথে ছিল। ওখানে তো নৌকা ওনার জন্য আলাদা করে রাখাই ছিল, কারণ ওনার নিজস্ব নৌকা ছিল। বিশেষ করে এই নদী থেকে কস্তুরী সংগ্রহের জন্যই মূলত নৌকাটা উনি ব্যবহার করতেন। যেহেতু গরুকে খাওয়াতে হবে, এই জন্যই মূলত এই কস্তুরীগুলো যাতে সহজেই সংগ্রহ করা যায়, এই জন্যই নৌকার ব্যবস্থা উনি করে রেখেছেন। উনি কস্তুরী ধরছেন, উঠাচ্ছেন। আর ওনার বদভ্যাস বিড়ি খাওয়া, এটা উনি নন স্টপ খেয়েই যাচ্ছেন। এভাবে করতে করতেই দুপুর 12টার মতো বেজে যায়। এদিকে কস্তুরী তোলাও মোটামুটি অনেক হয়ে গেছে। নৌকা নিয়ে ঘাটে চলে আসেন। এরপরে কস্তুরীগুলো দড়ি দিয়ে বেঁধে বড় একটা বোঝার মতো হয়ে গেছে, এটা মাথায় তুলে বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো নানার যে বাসাটা, এটা গ্রামের একদম মাঝখানে। বর্ষাকালে চারদিকে পানি থাকে, তাই মাজা সমান পানি কিন্তু পার হয়ে, অর্থাৎ কোমর সমান পানি পার হয়ে কিন্তু বাড়িতে উঠতে হবে। কস্তুরী তো মাথায় নিতে হয়েছে তাকে। উনি যখন পানি দিয়ে হাঁটছিলেন তখন তার কাছে মনে হচ্ছিল পেছন থেকে তার সাথে কেউ হাঁটছে। উনি যখন পেছন দিকে ঘুরে দেখেন তখন দেখেন পেছনে কেউ নেই। আবার কোমর সমান পানিতে উনি হাঁটা শুরু করেছেন। পানির মধ্যে কেউ যদি হাঁটে এক ধরনের ছপাত ছপাত শব্দ কিন্তু হয়। এটা কিন্তু উনি বুঝতে পারছিলেন যে শব্দ হচ্ছে, এই জন্যই মূলত উনি পেছন দিকে তাকিয়েছিলেন। নানার বাড়িতে ওঠার জন্য ওই জায়গাতে একটা সাঁকো ছিল, বাঁশের সাঁকো। এখন সমস্যা হচ্ছে কি, মাথায় কস্তুরী নিয়ে কিন্তু বাঁশের সাঁকোতে ওঠাটা বেশ বিপজ্জনক। কেননা কস্তুরী ভেজা থাকে, টপ টপ করে পানি পড়ে। মাথায় থাকা অবস্থাতেও কিন্তু চারদিক দিয়ে কিন্তু পানি পড়তে থাকে, ওই জায়গাটা কিন্তু ভিজে যায়। যেদিক দিয়ে কস্তুরী মাথায় করে নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু স্পষ্ট বোঝা যায় যে এই দিক দিয়ে পানি পড়তে 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 গিয়েছে। সাঁকোর উপর উঠলে এক হাত দিয়ে তো সাঁকো ধরে রাখতে হয়, এরপর ওই কস্তুরী দিয়ে পানি সাঁকোর উপরেও পড়ে, যার কারণে পথটা পিচ্ছিল হয়ে যায়। পাও কিন্তু পায়ের পাতাটা কিন্তু ভিজে যায়, পায়ের নিচের অংশ ভিজে যায়, যার কারণে ওই সময় স্লিপ করে অনেকেই কস্তুরী সমেত সাঁকো থেকে পানিতে পড়ে যান। এই জন্য কস্তুরী নিয়ে আসলে সাঁকো দিয়ে পারাপার হওয়া বেশ ঝুঁকিপূর্ণই বলতে হবে। এই জন্য নানা সেই ঝুঁকিটা নেন নাই। নানা ওই সাঁকোর নিচ দিয়েই যাচ্ছিলেন, যেহেতু কোমর সমান পানি ছিল। এরপর উনি বাড়িতে আসেন, ওই কস্তুরীগুলো গরুকে খেতে দিয়েছেন। কিছুক্ষণ পর আবার কিছু কস্তুরী খাওয়াবেন বা কিছু পরে আবার খাওয়াবেন, এই জন্য আলাদা করে কিছু কস্তুরী রেখে দিয়েছিলেন। উনি বাড়িতে আসার পর থেকে
বাড়িতে ভয়ঙ্কর রকমের একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এমন দুর্গন্ধ যে থাকা যায় না, এমন একটা অবস্থা। উনি বুঝতে পারছিলেন না যে এই দুর্গন্ধ কোথা থেকে আসছে। নানা কি করেছেন, কস্তুরী রেখে আবার নদী থেকে গোসল করে চলে আসছেন। গোসল করে এসে ওনার মেজ ছেলে, অর্থাৎ এই যে মাসুদ ভাইয়ের মেজ মামা, ওই মেজ মামার সবচেয়ে ছোট মেয়ে, যার বয়স 1.5 বছরের মতো, তার নাম হচ্ছে আদিবা, কোনো রকমে হাঁটতে পারে আর কি। তো নানা যখন বাসায় এসেছেন তখন আদিবা দাদা দাদা বলে ডাকছেন। নানা তো কোলে নিয়েছেন তার নাতনিকে, কোলে নিয়ে ঘরে চলে গিয়েছেন। নানা নাতনি ঘরে বসে আছেন, নাতনিকে কোলে নিয়ে খেলছেন উনি। কিছু সময় পর নানা উনি চিন্তা করেন যে একটু বাইরে যাওয়ার দরকার। তখন কি করেছেন, উনি ওই আদিবার যিনি মা, তাকে ডাকছেন, এই আদিবার মা, আদিবাকে একটু নিয়ে যাও, আমি একটু বাইরে বের হব। তখন বাইরে থেকে আওয়াজ আসে, হ্যাঁ দেন, আমাকে দেন। তখন উনি কি করেছেন, উনি ঘরের ভেতর থেকে, মানে দরজার ভেতর থেকেই আদিবাকে বাইরে দিয়ে দিয়েছেন আদিবার মায়ের কোলে। তো আদিবার মা তাকে কোলে নিয়ে চলে যান। কোলে নিয়ে যখন চলে গিয়েছেন, তো নানা একটু রেডি হবেন, বাইরে যাবেন। এর মধ্যে কি হয়েছে, আদিবার মা এসে বলছে যে বাবা আদিবাকে দেন, ওকে তো খাওয়াতে হবে, খাওয়ার সময় হয়ে গেছে ওর। নানা তো অবাক, উনি বলছেন যে কি বলো বৌমা, আদিবাকে দেবো মানে? তুমি না মাত্রই আদিবাকে না আমার কোল থেকে নিয়ে গেলা, আমি ডাকলাম তুমি নিয়ে গেলা। তখন তার মা বলে যে না তো, আমি তো নেই, কি বলেন, আমি তো আসি নাই এদিকে, আমি তো অন্য কাজে ছিলাম। তখন নানা চিন্তা করেন যে তাহলে কে নিল। উনি তো দ্রুত ঘর থেকে বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়ে সবাইকে ডাকাডাকি করতেছেন যে এই আদিবা কোথায় গেল, আদিবাকে কে নিল? বৌমা যদি না নিয়ে থাকে তাহলে আদিবাকে কে নিছে? চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। এরকম বেশ কিছুক্ষণ খোঁজার পর হঠাৎ করে বাড়ির পূর্ব পাশে গরুর যে ঘরটা রয়েছে, মানে গোয়াল রয়েছে, এই গোয়াল ঘরের পেছনে বর্ষাকালের যে পানিটা জমে আর কি, ওখানে পানি জমা ছিল, সেখানে কিছু একটা ভেসে থাকতে দেখে এই আদিবার নানি। সে দূর থেকে দেখে চিৎকার করে ওঠে, এই এখানে কি রে, এখানে কি ভেসে আছে? তখন সবাই কাছে গিয়ে দেখে এটা আদিবার লাশ। নানি চিৎকার করে পানিতে নেমে পড়ে, আদিবার লাশ উপরে তোলা হয়, বাড়িতে সবাই কান্নাকাটি শুরু করে। এই দিন দুপুরে কিসের থেকে কি হয়ে গেল, দিন দুপুরে একই কাণ্ড হয়ে গেল। আদিবার বাবাকে মোবাইল ফোনে কল করে তাকে জানানো হয় এই ঘটনা। আদিবার বাবা জেলেদের কাছ থেকে মাছ কিনে সেটা বাজারে বিক্রি করেন। তো তাকে কল করা হয়, যখন এটা বলা হয় উনিও তো মারাত্মকভাবে ভেঙে পড়েছেন, কারণ ওনার 3টা মেয়ে, এই 3টা মেয়ের মধ্যে এই ছোট্ট মেয়েটাকে উনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। এরপর আদিবার বড় মামাকে কল করা হয়, বড় মামাও বাসায় চলে আসেন। এরপর গোসল করিয়ে গ্রামে যে কবরস্থান রয়েছে কাছাকাছি, সেখানে আসরের নামাজের পর দাফন করা হয়। দাফন শেষ করে সবাই বাড়িতে চলে আসে। তখনও বাড়ির মহিলারা কাঁদছিল, সারা রাত আর কেউ ঘুমাতে পারে নাই। পরের দিন এই মাসুদ ভাইয়ের আম্মু ঢাকা থেকে গ্রামে আসছেন, আর সাথে মাসুদ ভাইয়ের ছোট যে 2 ভাই রয়েছেন তাদেরকেও সাথে নিয়ে আসছেন। ঘটনাটা হচ্ছে, যেদিন ওনার আম্মু গ্রামে গিয়েছেন ওই দিন রাত্রে মাসুদ ভাইয়ের নানা দরজা খুলে দরজার সামনে অনেক রাত পর্যন্ত বসে আছেন আর আফসোস করছেন, কি যে করলাম আমি, এ কি হয়ে গেল, কিসের থেকে কি হয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না আমি, এমন একটা ঘটনা ঘটে গেল, সব দোষ আমার। উনি নিজেকে খুব দোষী ভাবছেন যে কেন আমি ওই জিনিসটার কোলে দিলাম। তারপর সেদিন ঠিক মধ্যরাতে ঘটে অন্য একটি ঘটনা। কি যেন বাড়ির বাইরে অনেক জোরে জোরে বিকট শব্দ করছে, এটা কিসের শব্দ বোঝা যাচ্ছে না, ধরাম ধরাম করে শব্দ হচ্ছে। এই শব্দটা কিন্তু শুধু আদিবার নানি এবং মাসুদ ভাইয়ের আম্মু শুনতে পান, আর কেউ কিন্তু শুনতে পাননি। এই দুইজন তো শব্দে প্রচণ্ড ভয় পেয়েছেন, কিন্তু ওনারা কিন্তু কোনো সারা শব্দ করেন নাই, যে বাইরে কে শব্দ করে এটা সেটা এরকম কিছু বলেন নাই। পরের দিন সকালবেলা এই ঘটনা
যখন ওনারা দুজন বাড়ির অন্য সদস্যদের কাছে বলেন, তখন তারা এইটা নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করেন না, পাত্তাও দেন না। ওনারা বলেন যে এরকম শব্দ তো অনেকভাবেই হইতে পারে, ও কিছু না, এলাকার ছেলেপেলে হয়তো বা আতশবাজি ফুটিয়েছে বা এরকম কোনো কিছু হইতে পারে, এরকম বলেছেন আর কি ওনারা। তারপর ওই দিনটা তো গিয়েছে। রাতের বেলা মাসুদ ভাইয়ের নানা দরজা খুলে দরজার সামনে বসে আছে, মন খারাপ, কারণ এই দরজা দিয়েই তো তার আদরের নাতনিকে অন্য কোনো কিছুর কোলে তুলে দিয়েছিলেন, যার কারণে আদিবার মৃত্যু হয়েছিল। অনেকক্ষণ বসে থাকার পর মাসুদ ভাইয়ের আম্মু এসে তার বাবাকে বোঝাতে থাকেন, অনেক বুঝিয়ে আবার ঘরের মধ্যে নিয়ে যান। নানা শুয়ে পড়েছেন ঘরে ঢুকে। যখন মধ্যরাত হয় তখন কে যেন বাইরে থেকে বাড়ির চালের উপরে ইট মারা শুরু করেছে, ঢিল মারা শুরু করেছে। তবে বাড়ির কেউ কিন্তু বলে নাই, এই কে রে, বাইরে থেকে কে ঢিল মারে, এরকম কিন্তু কেউ কিছু বলেন নাই। ওই রাত্রে কিন্তু এই ঢিলের শব্দ সবাই শুনছে। পরের দিন এই মাসুদ ভাইয়ের আম্মু মাসুদ ভাইয়ের নানিকে বলতে থাকেন যে রাতে যে এরকম হচ্ছে, এরকম তো স্বাভাবিক কিছু না। ওনারা বুঝতে পারেন যে বাড়িতে নিশ্চয়ই খারাপ কিছু চলে এসেছে। পরে সেই দিন রাতে আর কি, মানে পরের রাত্রে 2টা বা 3টার দিকে আনুমানিক আগের দিনের মতো বাড়ির চালের উপরে ঢিল মারা শুরু হয়েছে। তখন নানির মেজাজ যায় ভয়ঙ্কর রকমের বিগড়ে। প্রতিদিন রাতের বেলায় কি শুরু হয়েছে, উনি দরজা খুলে রাগ করে বাইরে বের হয়েছেন, যে এই কে রে ঢিল মারে, ফাজলামি করিস নাকি তোরা, কে আমি দেখবো আজকে। যখন উনি বের হয়েছেন তখন ওনার কাছে মনে হলো বাড়ির সাইড থেকে কি যেন একটা দৌড় দিল পিছন দিকে, তবে এটা মানুষ না, অন্য কোনো কিছু, প্রাণী জাতীয় কিছু। উনি আবার কি করেছেন, দৌড়ে ওই দিকে গিয়েছেন। আর যখন গিয়েছেন তখন দেখেন ভয়ঙ্কর একটা দৃশ্য। উনি দেখেন অনেক বড় আকৃতির একটা কচ্ছপ, এই জিনিসটা দৌড়ে চলে যাচ্ছে। কচ্ছপ অনেক জোরে যদি দৌড় দেয় বালুর উপর দিয়ে বা মাটির উপর দিয়ে কেমন দেখা যায়, ওই রকম করে দৌড় দিয়েছে। এবং ওই যে গোয়াল ঘরের পেছনে বর্ষাকালের পানি যেখানে জমেছিল, যেখানে আদিবার ডেড বডি পাওয়া গিয়েছিল, ওই দিকটাতে চলে গিয়ে পানির মধ্যে ধপাস করে নেমে গেল। এরপর একদম সব কিছু শান্ত। নানি এই দৃশ্যটা দেখে বেশ ভয় পেয়ে যান। উনি দ্রুত ঘরে চলে আসেন। ওই রাত্রে কাউকে আর কিছু বলেন নাই। পরের দিন এই মাসুদ ভাইয়ের আম্মু ঢাকায় চলে আসেন। ওনার আম্মু যেদিন ঢাকায় চলে আসেন সেদিন মাসুদ ভাইয়ের নানি গ্রামের একজন বয়স্ক কবিরাজের কাছে যান। তার বয়স নাকি এখন 110+ হবে আর কি, উনি এখনও বেঁচে আছেন। তার কাছে গিয়েছেন। তো তার কাছে যাওয়ার পর সব ঘটনা খুলে বলেন। ওই কবিরাজ তার কাছে থাকা জিন দিয়ে খবর নিয়েছেন, একদিন সময় নিয়েছিলেন আর কি। খবর নেয়ার পর যেটা বললেন সেটা হচ্ছে যে এই বাসার পশ্চিম দিকে, মানে মাসুদ ভাইয়ের নানা বাড়ির পশ্চিম দিকে বড় বড় 2টো গাছ রয়েছে। এই গাছে একটা ভয়ঙ্কর দুষ্টু জিন রয়েছে, যার শরীরটা অনেকটাই নাকি কচ্ছপের মতো। এখন নানি বললেন কি করা যায়, এইটা এখানে কিভাবে আসলো, আগে তো এরকম কোনো কিছু হয় নাই। তখন ওই কবিরাজ নাকি বলেন যে আগে এটাকে হাজির করতে হবে, সে কি চাই জানতে হবে, কেন সে এখানে আসলো। তার পরের দিন মেজো মামার ঘরে মাগরিবের নামাজের পর মোমবাতি আগরবাতি নিয়ে আসন বসিয়েছেন। 2-3 জন মুরব্বীও ছিলেন সেখানে। দোয়া কালাম পড়ে নানির শরীরে জিন হাজির করা হয়। সেই জিনকে যখন নানির শরীরে হাজির করা হয়, নানির শরীরে নাকি এমন ঝাঁকুনি শুরু হয়েছে যে নানি এই ঝাঁকুনির লোড আর নিতে পারতেন না। যে কোনো সময় নানির শেষ নিঃশ্বাস ত্যাগ করতেন, অর্থাৎ উনি মারা যেতেন, এমন একটা অবস্থা। তখন ওই কবিরাজ এই বিষয়টা বুঝতে পেরে দ্রুত উনি রুকিয়া করে নানির শরীর থেকে ওই জিনটা বের করে পাশে আর একজন মুরব্বী ছিলেন তার শরীরের উপর ভর করেছেন। তার অবস্থাও একই রকম হয় নানির মতো, এমন ঝাঁকুনি দিচ্ছে যে তার হাড়গোড় মনে হচ্ছে বিভিন্ন জয়েন্ট থেকে এখন আলাদা হয়ে যাবে। অবশেষে কবিরাজ নিজেই সিদ্ধান্ত নেন যে তার শরীরেই হাজির করাবেন, কেননা
উনি ছাড়া এখন এটা লোড কেউ নিতে পারবে না। যদিও বা ওনার বয়স অনেক হয়ে গেছিল, কিন্তু উনি যেহেতু কবিরাজি করেন, বহুবার শরীরের উপরে জিন হাজির করিয়েছেন, কিন্তু নানি বা অন্য যারা মুরব্বীরা ছিলেন তাদের তো আর এই অভ্যাসটা নেই। এই কারণেই কবিরাজ সিদ্ধান্ত নিন উনি ওনার উপর হাজির করাবেন। তবে উনি বলে দিয়েছিলেন ওনার উপর হাজির করানোর পর যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তাকে যেন করা হয়। এরপরে কবিরাজের উপর জিনটা হাজির করানো হয়। তবে ওই কবিরাজের হালকা ঝাঁকুনি হয়েছিল, তবে এরপর কবিরাজ একদম শান্ত হয়ে বসে পড়েন। তখন বোঝা যায় যে কবিরাজের শরীরের মধ্যে জিনটা এখন একটা স্থিতিশীল অবস্থায় আছে। নানি তখন কথা বলা শুরু করেন যে তোমার নাম কি, কোত্থেকে আসছো, কেন আসছো? এ তো বলতে চায় না, বারবার রাগ দেখাচ্ছে, হুঙ্কার ছাড়ছে, কোনো কথা বলে না। আর ওই জিনটা বলছে আমাকে ছেড়ে দে এখান থেকে, এর শরীর থেকে আমাকে বের করে দে, না হলে কিন্তু তোদেরকে ধ্বংস করে দিব, এইভাবে ভয় দেখাচ্ছে। তারপর নানি আবার খুব ভালো করে অত্যন্ত ভদ্রতার সাথে বলছে যে আপনি কে, কোথা থেকে আসছেন বলেন, আপনাকে আটকানোর জন্য এখানে আনিনি আমরা। তখন বলে যে আমি চাঁদপুর থাকি, দুপুরবেলা মেঘনা নদী দিয়ে এদিক দিয়ে আসছি, তখন দেখি তোর স্বামী নদীতে কস্তুরি ধরতেছে, তখন মনে হইল ওরে ওইখানেই মাইরে ফেলি, কিন্তু ও তো বিড়ি খাচ্ছিল, এই জন্য কিছু একটা করতে পারি নাই, কিন্তু ওর সাথে সাথে চলে আসছি। আর তোদের বাড়ির পশ্চিম সাইডে যে গাছ রয়েছে ওই গাছে উঠছি, যখন ওই গাছে উঠে বসে তোদের দিকে তাকিয়েছিলাম তখন আমার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর তোর স্বামী গোসল করে ঘরে চলে যায়, বের হয় না, তখন আমার খুব রাগ হয়। তারপর দেখি বাচ্চা নেয়ার জন্য ডাকতেছে, তখন বাচ্চার মায়ের রূপ ধরে বাচ্চাকে নিয়ে যাই, আর বাড়ির পেছন দিক দিয়ে নিয়ে গেছি, পানিতে ডুবাই মেরে ফেলছি। কিছুক্ষণ পর লাশ পানিতে ভেসে ওঠে। আর তোর স্বামী রাতে যখন দরজা খুলে বসে থাকতো তখন আমি তাকে শুধু দেখতাম, ওর উপর এমন আকর্ষণ সৃষ্টি করছিলাম যাতে করে ও সামনের দিকে চলে আসে, অন্ধকারের দিকে চলে আসে, কিন্তু ও আসছিল না, আমার আকর্ষণ বল কাজ করছিল না।